নমস্কার। এক্সপিরিয়েন্স শোতে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডক্টর অনুপ চন্দ্র বাগচি, উনি বিশিষ্ট ইএনটি সার্জন। প্রথমে আমি ডক্টর বাগচিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই শো আসার জন্য। আর তারপরে কিন্তু আপনাদের কাছ থেকে আমি আগে একটু দুঃখ প্রকাশ করি, ক্ষমা প্রার্থনা করি যে আজকে আমাদের একটু শোটা শুরু করতে দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল বলতে এখন যদিও আমরা টেকনোলজিতে অনেকটাই উন্নতি করেছি, যে এখন বাড়িতে বাড়িতে আমরা বসে এই ধরনের শো করছি, সেটা নিশ্চয়ই আমাদের একটা অভাবনীয় সাফল্য। কিন্তু তার পাশাপাশি আমরা এখনো বোধহয় আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা বলুন বা আমরা নিজেরা বলুন ততটা বোধহয় এখনো তৈরি হতে পারিনি। তার ফলে একটু এদিক ওদিক আমাদের হয়ে যায়, তার জন্য আশা করি আপনারা মার্জনা করবেন। তো প্রত্যেক রোববার সকাল 11টার সময় আমাদের সঙ্গে যেসব দর্শকরা থাকছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। তার কারণ আপনাদের শুভেচ্ছায় প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামে রিচ বাড়ছে এবং এই মুহূর্তে এটা মোস্ট টকড অ্যাবাউট শো শুধু আপনাদের শুভেচ্ছায়। তো সেই জন্য আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের সাপোর্ট দেবেন, আপনারা ভবিষ্যতে আমাদের শোটা শুনবেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো, শুধু ভালো বলে নয়, আমাদের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, আরো কি জানতে চান, এগুলো দয়া করে আমাদের যদি জানান। আচ্ছা ডক্টর বাগচি, আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, কারণ আপনারা যারা ডাক্তার মানুষ, এই মুহূর্তে আপনাদের ভূমিকা এখন সবার মুখে মুখে। তার কারণ কদিন আগে পর্যন্ত আমাদের মনে সত্যি কথাই বলতে কি ডাক্তার বাবুদের বিরুদ্ধে অনেক ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা ছিল। কিন্তু আজ এই করোনার যে মহামারী বা অতিমারি, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে আপনারা যেভাবে আজকে কাজ করছেন, যেভাবে আমাদের জন্য কাজ করতে গিয়ে আপনারা সংক্রমিত হচ্ছেন, অনেকে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। তো এই যে শহীদের সম্মান জানাই, তাদেরকে কুর্নিশ জানাই। সেইভাবে একটা অন্য চেহারায় আপনারা আমাদের সামনে দেখা দিয়েছেন। কিন্তু আজকে আমাদের যে গল্প, প্রত্যেক রোববারের যে বৈঠকি আড্ডা, সেটা একটু অন্য ব্যাপার। সেটা হচ্ছে যে আপনি যে এই যে দীর্ঘ জীবন আপনার, মানে ধরুন আমি কর্মজীবন শুরু করেছিলাম 1987 সালে। আমার মনে হয় আপনিও মোটামুটি সমসাময়িক এইরকম সময়ই আপনার কর্মজীবন শুরু। তো কাজেই বুঝতে পারি যে আমার জীবনে যেমন বহু টানা পড়েন, স্রোতের পক্ষে বিপক্ষে গেছি, আপনাদের জীবনে অনেক অভিজ্ঞতা। কিন্তু মুশকিল কি জানেন তো, আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো আমরা লিখে ফেলি, সবাই জেনে ফেলে, কিন্তু আপনার জীবনের অভিজ্ঞতাগুলো জানা হয় না। তো আজকে সেই সুযোগ আমরা পেয়েছি, আপনাকে অন্তত কিছুক্ষণের জন্য আমরা বন্দি করে ফেলেছি। তো কিছুক্ষণ আমরা শুনবো আপনার কাছ থেকে। ডক্টর বাগচি, আপনি আমাদের একটু শুরুর দিকের গল্প বলুন না, যে সময়টা আপনি শুরু করলেন আপনার ক্যারিয়ার নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই অনেক ধন্যবাদ আমাকে মানে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনি আমাদের আজকে মানে জীবনের অভিজ্ঞতার মানে খাতাটা খুলতে বলেছেন, খুব ধন্যবাদ এটার জন্য। আজ অনেক দিন হয়ে গেল, প্রায় 30 বছর। সেই 30 বছরের অভিজ্ঞতা অনেকটাই জমে আছে আমার। হ্যাঁ, আমি একদম থেকেই আপনার কাছ থেকে শুরু করতে চাই। এটা বোধহয় তখন 1988 সাল হবে, 1988। আমি তখন এএফএমসি তে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, পুনে, তখন ওখানে ট্রেনিং নিচ্ছি। 87-88 আমি ওখানে ছিলাম, পুনাতে, আর্মিতে, আর্মির কলেজ। সেই সময় আমার জীবনে একটা ভীষণ ভীষণ মানে দাগ কাটা ইনসিডেন্স আজও আমি ভুলতে পারি না, আজও আমি মনে রেখেছি। সেই ইনসিডেন্সটা হলো, আমি তখন ওপিডি তে কাজ করছি আমাদের হসপিটাল। ওপিডি মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেটাকে আমরা আউটডোর বলে জেনে থাকি। আউটডোরে কাজ করছি তখন। আমার সঙ্গে অনেকেই রয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন দে, যিনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আরো আছে মেজর টেজর, হ্যাঁ তারা সব ঘিরে রয়েছে। আমি একেবারে আনকোরা নতুন আর কি, বুঝতেই পারছেন আমার অবস্থা কি। তো যাই হোক, তখন আমি দেখলাম যে একজন সাংঘাতিক মহামান্য ব্যক্তি, আরো অনেক বড় বড় সব মানে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এদের সাথে পরিবেষ্টিত হয়ে আমাদের আউটডোরে এসে উপস্থিত হলেন। সবাই তো একবারে ঠকঠক করে কাঁপছে যে ভদ্রলোক কে, আমি তো চিনি না। সবাই কাঁপছে, ভয় পাচ্ছে, আমি তো মোটামুটি ভয়টাই পাচ্ছি না, আমি তখন দাঁড়িয়ে দেখছি। তো সবারই এরকম একটা দ্বিধাবোধ দেখে সেই ভদ্রলোক, একটু বয়স্ক, 70 পেরিয়ে গেছেন উনি, 70-এর পার একটু, এসে উনি আমার দিকে তাকিয়ে বললেন, হাই জেন্টলম্যান, হাই ইয়াং ম্যান, why don't you clear my ears? I said, sir, I will do it.
ইফ আই গেট দ্য পারমিশন। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, হু অবস্ট্রাক্টস ইউ? আই টেল ইউ, জাস্ট ক্লিয়ার মাই ইয়ার্স। আসলে ওনার কানে না ওয়্যাক্স হয়েছিল, খুব শক্ত, মানে তাতে উনি ওষুধ দিয়েছিলেন। এই আউটডোরে আগেও এসেছেন, আমার সাথে দেখা হয়নি, তো উনি এসেছিলেন। তো আমি তখন সবাই বলে, হ্যাঁ তো তুমি করে দাও, তুমি করে দাও, ইউ ডু ইট, ক্যারি অন। তো আমি সবচেয়ে ইয়াং, যাই হোক আমি ওনাকে বসিয়ে টসিয়ে স্যারকে বেশ ভালো টালো করে একটা চাদর টাদর দিয়ে ঢেকে স্যারের কান থেকে ওটা বার করে দিলাম, ময়লাটা বেরিয়ে ভারী খুশি। আবার একবার হ্যান্ডশেক করে চলে যাচ্ছেন। তো উনি বেরিয়ে গেলেন, দেখলাম আমাদের মানে কমান্ড্যান্ট, যিনি আমাদের ওখানকার প্রিন্সিপাল, লেফটেন্যান্ট জেনারেল এনআর কৃষ্ণন, আমার দিকে তাকিয়ে খুব বললো, থ্যাঙ্কস, গুড, এসব বললেন। আমি তো কোনোদিন ওনাকে দেখিনি, এত বড় জেনারেল আমাদের প্রিন্সিপাল, কম বলি আমরা, কমান্ড্যান্ট। তো যাই হোক, উনি যখন চলে গেলেন তখন আমাকে সবাই ঘিরে ধরেছে। তা আমাকে সবাই বলছে, তুমি জানো তুমি কার কানটা পরিষ্কার করলে? আমি বললাম, না আমি তো জানি না, আমি তো ওনাকে চিনি না, আমি তো একদম নতুন, তোমরা কি বলছো? বলে, উনি হচ্ছে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ। আজও আমার শ্যাম মানেকশ, তুমি যার কানটা পরিষ্কার করলে, তিনি আমাদের ভারতের অত্যন্ত সম্মানজনক মানে একজন সেনা কর্তা, যিনি 1971 সালের পাকিস্তান যুদ্ধে ভারতকে মানে জিতিয়েছিলেন। সেই শ্যাম মানেকশ আজকে এসেছিলেন কানটা পরিষ্কার করা, তুমি তার কানটা পরিষ্কার করছো। আমি বললাম, আমি তো ব্লেসেড, আমি যতটা হ্যাঁ আমি তো সাংঘাতিক। আমি যতটা জানি যে উনি আমাদের দেশের একমাত্র ফিল্ড মার্শাল উপাধি পেয়েছিলেন, কারণ ফিল্ড মার্শালটা একটা উপাধি। আমাদের দেশের সর্বোচ্চ র্যাঙ্ক সেনাবাহিনীতে হচ্ছে জেনারেল, হ্যাঁ, তো তার উপরে আর সেই অর্থে র্যাঙ্ক নেই। এটা হচ্ছে যে মানে একটা উপাধি দেওয়া হয় যে তার যে সাম্মানিক। এবং ভারতের মানে বাংলাদেশ যুদ্ধ যেটাকে আমরা বলি পাকিস্তানের সঙ্গে, যেখানে আপনার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পাকিস্তানের পক্ষে, আমাদের তরফে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা, হ্যাঁ, তো আমাদের অরোরার কাছে পিস্তল ফেলে দিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হয়েছিল, এই একটা লজ্জাকর পরাজয়। সেইখানে এরকম একটা মানে বড় মাপের মানুষকে দিয়ে আপনি আপনার জীবনের মানে চিকিৎসার ইয়ে শুরু করেছিলেন। আচ্ছা, এরপরে আর একটা খুব গল্প মনে পড়ছে আপনাকে বলতে, এটা আবার ওই 1989-90 সালের ঘটনা। তখন আমি কলকাতায় এসে গেছি, ট্রেনিং নিয়ে আমি এসে গেছি কলকাতায়। আমি তখন ইস্টার্ন রেলের দিল্লি হাসপাতালে আমি অ্যাজ এন কনসালট্যান্ট ডাক্তার, কনসালট্যান্ট ইএনটি সার্জন হিসেবে জয়েন করেছি। তো ওখানে আমার সাথে অ্যানেস্থেটিস্ট ছিলেন ডক্টর জিএল পাল, গোবিন্দলাল পাল, হ্যাঁ। তো উনি আমার প্রচুর কেস, মানে হাসপাতালের ভেতরে বাইরে, আমরা বাইরে বাইরেও একটু কেস টেস করতাম, একে বলা হয় খেপ খাটা। তো আমরা প্রচুর কেস টেস বাইরেও করতাম। তো যাই হোক, তো একদিন ডক্টর পাল আমাকে এসে বললেন যে, ডক্টর বাগচি, একজনের গলার টনসিল অপারেশন করতে হবে, সে কোনো হাসপাতালে ভর্তি হবে না, বিশাল বড় মানে অর্থোডক্স মানে গোড়া মুসলিম ফ্যামিলি, তার বাড়ির বউ, আপনাকে গিয়ে করে দিতে হবে, সব ফ্যাসিলিটি ওরা দেবে। তাই বললাম, ঠিক আছে, যদি সব ফ্যাসিলিটি থাকে আমার আর কি লাগে, আমার তো খুব একটা কিছু লাগে না, ওটি টেবিল, লাইট, এই অক্সিজেন, একটা বয়েলস মেশিন, একটা সাকার মেশিন, এই তো লাগে, ঠিক আছে হয়ে যাবে। ডক্টর পালের সঙ্গে তখন আমি প্রচুর মানে টনসিল কাটা হয়ে গেছে আমার সারা কলকাতা জুড়ে। তো যাই হোক, আমি তখন ওখানে গেলাম, এটা শিয়াখালার দিকে, হ্যাঁ শিয়াখালা, ডানকুনি থেকে একটু হুগলি জেলা, শিয়াখালার ওখানে। তো ওখানে আমাকে নিয়ে গেলেন ডক্টর পাল। তো আমি দেখলাম যে বাড়িটাতে ঢুকছি, সেখানে অন্তত কিছু না 150 থেকে 200 জন মানে লোক দাঁড়িয়ে আছে। আমরা ঢুকলাম, সবাই আমাকে খুব নমস্কার, যেটা হয় আর কি, আমরা নমস্কার পাই, কিন্তু যদি কোনো ভুল করি তখন আবার উল্টোটা হয়, হ্যাঁ। তো যাই হোক, আমি ঢুকলাম, তো ঢুকে আমি অপারেশন শুরু করে দিলাম। যাই হোক, অপারেশনটা শুরু করতে গিয়ে ডক্টর পাল হঠাৎ আমাকে বললেন যে একটা খুব বড় ভুল হয়ে গেছে, এন্ডোট্রেকিয়াল টিউবটাই আমি আনতে ভুলে গেছি। এন্ডোট্রেকিয়াল টিউব মানে যে টিউবটা পরিয়ে বয়েলস মেশিনের সাথে পেশেন্টকে কানেক্ট করে অজ্ঞান করা হয়, সেটা আমি আনতে ভুলে গেছি। ডক্টর বলছে, কি করা যায়? আমি বাইরে তো 150-200 জন লোক রয়েছে, এবার যদি ওরা শুনে যে আমরা এসব করেছি, আমাদের আর এখান থেকে আসতে বেরোতে দেবে, হ্যাঁ। তো কি করি, আমার তো তখন মানে ধরুন 15 থেকে 20 মিনিটে মানে তখন টনসিল কাটা হয়ে যেত, এটা ওটা সেটা, মানে 2টো টনসিল হয়ে যেত আমার।
আমি বললাম ঠিক আছে, একটা কাজ করুন, তাহলে আপনি ভিটামিন দিন, আর একদম আমি খুব দ্রুত, যত দ্রুত পারি আমি দুটো টনসিল নামিয়ে দেবো। তা এবারে রসগোল্লার মতো দুটো টনসিল গলায় ওনার রয়েছে। একটি মেয়েটাকে ভালো করে দেখিও নি, দেখার সময় পাই, দেখার সুযোগ হয়নি। যাই হোক, মানে উইদিন মানে 15 উইদিন মানে ম্যাক্সিমাম 20 মিনিট, খুব বেশি হবে, তার মধ্যে আমি বার করে দিলাম টনসিল দুটো দিয়ে। আমি পেশেন্ট পার্টির কাছে চলে গেলাম টনসিল নিয়ে দেখাতে, যে দেখুন এই টনসিল কেটেছে। আর আমি ওদিকে ডক্টর পালকে ছেড়ে দিলাম। ডক্টর পাল আস্তে 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 ওর পেশেন্টকে মানে রিভাইভ করাচ্ছে, কেটামিন থেকে বাইরে বার করে আছে, হ্যাঁ, সবকিছু দিয়ে, কারণ এন্ডোট্রেকিয়াল টিউব নেই, অক্সিজেনটা মাস্কের সাহায্যে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ পার্টির সাথে কথাবার্তা বলে তাদেরকে ভালো টালো বুঝিয়ে যখন এলাম, তখন দেখি ডক্টর পালও বেশ হাসছে, পেশেন্ট আউট ফ্রম অ্যানেস্থেসিয়া। তো এটা একটা আমার আর একটা বড় ব্যাপার, যেটা একটা হাসপাতালের বাইরে একটা বাড়িতে উইদাউট এ এন্ডোট্রেকিয়াল টিউব আমি টনসিল বার করে ইয়ে করেছি 1990 বা 89-90 সালের ঘটনা। এগুলো সব জীবনের প্রথম দিকে। কিন্তু সেই মানে ব্যক্তি কে সেটা কি জেনেছিলেন না? মানে এত বড় ব্যাপার বাড়িতে অপারেশন করা যাচ্ছে। উনি একজন মন্ত্রী ছিলেন, তো আমি নামটা করতে চাইছি না। যাই হোক, হ্যাঁ, উনি পশুপালন, ঠিক আছে, তিনি একজন মন্ত্রী, তার বাড়ির ওইটা ঘটনা। তিনি পশুপালন দপ্তরের মন্ত্রী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেই কালে 1990 সালে, হ্যাঁ, শিয়াখালার ওখানে বিশাল তার বাড়ি আছে, পশুপালন দপ্তরের তিনি মন্ত্রী, পূর্ণমন্ত্রী। তো সেটাও আমার বিশাল অভিজ্ঞতার মধ্যে পড়ে। তো এবং তাহলে একটা জিনিস কি এরকম ধরনের ঘটনা ঘটে, মানে আচমকা এরকম মানে গুরুত্বপূর্ণ জিনিসপত্র না নিয়েও অপারেশন হয়? খুবই মানে এটা দক্ষতার প্রয়োজন। 1 নম্বর দক্ষতা শুধু সার্জনের কথা নয়, একটা অপারেশন যখন টিমে হচ্ছে তখন মানে একটা আমরা টিম করে ফেলি, মানে টিমের মধ্যে চলে আসি। সেই টিমে যেমন সার্জন নিজের দায়, পেশেন্ট হয়তো আমাদেরকেই মানে সবচেয়ে বেশি ভিলেন ভাবে, মানে সার্জনকেই হয়তো ভাবে বেশি, সবচেয়ে বেশি কিন্তু সার্জন হচ্ছে ক্যাপ্টেন। ওরা দলের আরো হচ্ছে অ্যানেস্থেটিস্ট আছে, টেকনিশিয়ান আছে, সিস্টাররা আছে, ওরা সবাই যদি আমাকে ঠিকমতো যন্ত্রপাতি বা এগুলো না হাতের মধ্যে তুলে দেয়, তাহলে তো আমি কি করবো? তখন তো মুশকিল হয়ে যায়, তাই না? এরকম ঘটেছে কখনো, মানে আপনার হাতে যন্ত্রপাতি দেয় এরকম হয়েছে? আচ্ছা, এইবারে আর একটা গল্পর কথা খুব মনে পড়ছে। সেটা হচ্ছে কলকাতার আলিপুরের এক হাসপাতালে। তখন আমি ওখানে প্রচুর ট্রেকিওস্টমি করতাম, করি তখন। গোটা সেটা রাত্রি 2-2:30 এরকম হবে আর, কারণ হাসপাতাল থেকে আমাকে গাড়ি একটা একটু থামাবো। আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, ট্র্যাকিওস্টমি। আমি এটা বলছি যে বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তো ভর্তি আছেন, হয় ওনার গতকাল হয়েছে অথবা আজ ট্র্যাকিওস্টমি হওয়ার কথা। আপনি আগে একটু ট্র্যাকিওস্টমি সম্পর্কে একটু বলুন না, ব্যাপারটা কি? ট্র্যাকিওস্টমিটা আমার মনে হয় সোমবার দিন অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির হওয়ার কথা, আমি যতদূর জানি সোমবার। সেইটা একটু বলুন না যে কি ব্যাপারটা কি। আচ্ছা, ট্রেকিওস্টমি একটা ব্যাপার হচ্ছে, ধরুন যে একটি অনেক কারণে ট্রেকিওস্টমি করা হয়। আমাদের শ্বাসনালীতে একটা নল, একটা মেটাল নল অথবা একটা প্লাস্টিকের নল, আমরা আমাদের শ্বাসনালী যেটা আমাদের একদম এখানে রয়েছে, এই যে শ্বাসনালী, এটা একদম উপরে এই যে ট্রেকিয়া, এটাকে বলে ট্রেকিয়া। এই ট্রেকিয়াটাকে করে আমরা একটা নল পরি। তার কারণ ওপর থেকে যখন হাওয়াটা আসছে, অনেক সময় তার কিছু অবস্ট্রাকশন হয়ে গেছে বা হচ্ছে না বা পারা যাচ্ছে না, সরাসরি আমরা এই নালীটাকে ওপেন করে, এই ট্রেকিয়াটাকে ওপেন করে একটা নল ঢুকিয়ে দিই। সেই নল দিয়ে পেশেন্ট ভালো নিঃশ্বাস নিতে পারে। যেটা সৌমিত্র বাবুর হয়েছে, সেটা উনি শুয়ে আছেন, উনি ভেন্টিলেটারে আছেন, ভেন্টিলেটারে এন্ডোট্রেকিয়াল টিউব পরানো হচ্ছে। এন্ডোট্রেকিয়াল টিউবের ওনার অনেক ডেড স্পেস আছে, সেই ডেড স্পেসটাকে কমানোর জন্য একটা ট্রেকিওস্টমি করা দরকার। প্লাস ওনার অনেক স্যালিভেশন, এই যে থুতু লালা এগুলো জমছে, তাতে কি লাংসের ইনফেকশন বাড়তে পারে। এই যে প্রলং একটা এন্ডোট্রেকিয়াল টিউব রেখে দিয়ে যদি এটা ভেন্টিলেট করা হয়, তাহলে একদিকে ভালো একদিকে খারাপ, মানে খারাপটা অনেক সময় ইনফেকশন বেড়ে যায়। তাই জন্য আমরা একটা ট্রেকিওস্টমি টিউব ঢোকাই। ওই ট্রেকিয়াটাকে কেটে ওইখান থেকে সরাসরি, রাস্তাটা এতটা কমে গেল, সরাসরি এখান থেকে হাওয়াটা যাচ্ছে লাংসে হাওয়াটা যাচ্ছে, লাংস থেকে পেশেন্টের অনেক সুবিধা হচ্ছে, স্পেসটা কমে গেল, অনেক প্রেসার কমে গেল,
এগুলো কমে গেলে ঝটঝট করে তিনি হাওয়াটা দিতে পারছেন, অনেক সুবিধা হয় এই ট্রেকিওস্টমি। ওটার সাথে ভেন্টিলেটারে কানেক্ট করে দেওয়া যায়, ওটাকে চট করে খুলে ট্রেকিওস্টমিটাকে খুলে আবার পরিষ্কার করে করা যায়, অনেক ইজি। কিন্তু একটা এন্ডোট্রেকিয়াল টিউব থাকলে না এই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সমস্যা হতে পারে। আমরা এটা করি আজকে, সৌমিত্রবাবু সেইটার জন্য দরকার। তো এটা একটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য প্রলং ট্রিটমেন্ট, যেখানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে আছে বা সেমি কনসিয়াস হয়ে আছে, উঠতে পারছে না, এ করতে পারছে না, এটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, লাইফ সেভিং ট্রিটমেন্ট। এটা এটাকে জীবন দেয়, আমাদের ট্রেকিওস্টমিটা অলওয়েজ জীবন দেয়। তো আপনি যেটা বলছেন এরকম একটা ঘটনা যে আপনার হাতে জবাব ইনস্ট্রুমেন্ট তুলে দিয়েছিলেন, আমি আলিপুরের একটা হাসপাতালে, তখন আমি রাতে আমাকে ডেকে পাঠিয়েছে যে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে রাস্তায় কোন একটা গাড়ি ধাক্কায় পেশেন্টের বোধহয় গলায় লেগেছিল, আমার ঠিক মনে পড়ছে না কেসটা, যাই হোক স্মরণীয় ঘটনা আমার। তো আমি তখন রাত্রি 2-2:30 হবে, আমি তখন ওখানে পৌঁছেছি, আমাকে ওটিতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পেশেন্ট একদম মানে কোনো সময় নেই, মানে উইদিন এ ভেরি ফাস্ট আমি মানে স্কিনটা কেটেই থার্ড এন্ড ফোর্থ ট্রেকিয়াল রিং আমি কোনো ক্রমে ডিসেক্ট করে, মানে ভালো করে ডিসেক্ট করতেও পারছি না, ইসমাস অফ থাইরয়েড সব ভালো করে মানে করতে পারছি না, আমি খুব তাড়াতাড়ি মানে দ্রুত শ্বাসনালীতে ঢুকবো, নাহলে পেশেন্ট মারা যাবে। ওনার অক্সিজেন স্যাচুরেশন তখন আর কি, আমি তখন যা শুনছি কানে আর সব চেঁচাচ্ছি, স্যার 40 হয়ে গেল, 30 হয়ে গেল, স্যাচুরেশন নামছে, মানে অক্সিজেন আর নেই, রক্তটা কালো বেরোচ্ছে, যেখানটা কেটেছি সেখান দিয়ে রক্তটা কালো বেরোচ্ছে, তো মানে আর লাল রক্ত নেই, কালো। আমি বলছি খুব দ্রুত আমাকে টিউবটা দ্রুত দিন, সিস্টারকে চেঁচাচ্ছি, সিস্টার আমাকে টিউব দিন, যে কোনো টিউব দিন, ট্রেকিওস্টমি টিউব দিন। তো যাই হোক সিস্টার একটা টিউব দিলেন, দেখলাম যে সেই টিউবটা অকেজো, ওটা মানে যে আমাদের বাল্বটা থাকে যেটাতে আমরা হাওয়াটা দিই, সেখানে হাওয়াটা দিয়ে বাল্বটা নিচ্ছে না। আমি ছুঁড়ে ফেলে দিয়ে সিস্টারকে চিৎকার করছি তখন। তো আমার পাশে মানে টেকনিশিয়ান বা যারা রয়েছে তারা বলছে স্যার গেল মানে অক্সিজেন স্যাচুরেশন 20। আমি তখন আর সামনে কিছু পাচ্ছি না, মানে আমার সিস্টার তখন ট্রেকিওস্টমি টিউব খুঁজছে ওটির মধ্যে, দ্বিতীয় ট্রেকিওস্টমি টিউব আমাকে দেবে, তার মধ্যে দেওয়ার সময় নেই, পাচ্ছি না সময়। তখন আমার পাশে একজন দাঁড়িয়ে ছিল, তার হাতে একটা স্টেথো ছিল তার গলায়, আমি টান মেরে সেই স্টেথোটা নিয়ে, স্টেথোর ওই লোহার পার্ট গুলো যেগুলো থাকে কানেকশন, সঙ্গে শুধু টিউবটা বার করে নিলাম। হাতের কাছে একটু স্পিরিট ছিল, টিউবের তলাটা যেখানে আমি ঢোকাবো সেই তলাটা একটু স্পিরিট দিয়ে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে আমি ট্রেকিয়াল ডাইলেটর দিয়ে ওটাকে ফাঁক করে, গর্তটাকে ফাঁক করে আমি ওই স্টেথোর নলটাকে ঢুকিয়ে দিলাম ট্রেকিওস্টমি টিউবটা দেওয়ার আগে। হু হু করে আমি ওখানে ধুয়ে, তার দেখলাম রাশ অফ এয়ার ফ্লোস ইনসাইড, পেশেন্ট একটা খুব বড় একটা দীর্ঘশ্বাস ছিল, মানে বেঁচে গেল। হ্যাঁ, আমি তারপর ওখানে মুখে মানে আদার পার্ট অফ দ্য টিউব, স্টেথো টিউবটা দিয়ে আমি ওকে শ্বাসকষ্ট মানে শ্বাসটা আমি থ্রো করতে লাগলাম, হাওয়া মানে ব্লো করতে লাগলাম, যাতে ততক্ষণে সিস্টার ততক্ষণে ধাতস্থ হয়ে আমাকে আর একটা রিপ্লেসমেন্ট ট্রেকিওস্টমি পোর্টেক্সের ট্রেকিওস্টমি টিউব তখন আমার হাতে এনে দিয়েছে। তো তখন আমি সবাই, কিন্তু আমি যদি তখন ওই কাজটা না করতাম, ওই স্টেথোর থেকে খুলে নিয়ে গিয়ে হ্যাঁ আমি যদি না ঢোকাতাম পেশেন্টকে, কিন্তু আমি বাঁচাতে পারতাম না। তো আমাকে সবাই বলছে স্যার ইনফেকশন হয়ে গেল, আমি বলে আরে ভাই আগে প্রাণটা তো বাঁচুক, তারপরে ইনফেকশনটা ভালো ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। তো এটা আমার একটা অন্যতম বড় অভিজ্ঞতা, যে কলকাতার মানে অন্যতম বড় হাসপাতাল, হ্যাঁ এগুলো হয়। এরকম গুরুত্বপূর্ণ চিকিৎসা তো আমরা বাংলায় যাকে বলি দেশি পদ্ধতি, কখনো কখনো করতে হয়, কিছু করার নেই, মানে আই হ্যাভ টু সেভ দ্য লাইফ। এবং পেশেন্টের মানে শ্বাস যন্ত্রে তখন হাওয়াটায় অক্সিজেনটা ঢোকাতেই এনি টাইম, এনি বাই এনি মিনস। আর সিস্টার তখন ওটা বুঝতে পারেনি যে টিউবটা খারাপ, তো সেকেন্ডটা দিতে দিতে আমার হাতে আস্তে আস্তেই পেশেন্ট প্রায় কোল্যাপস করে যায়। হ্যাঁ, তো যাই হোক সেটাও আমার একটা অত্যন্ত স্মরণীয় ঘটনা, অত্যন্ত স্মরণীয়। হ্যাঁ, আপনার কাছে স্মরণীয় ঘটনা, আপনি একটা প্রাণ বাঁচাতে পেরেছেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সেটা হচ্ছে এই যে আমরা গিয়ে অপারেশন টেবিলে শুয়ে পড়ি, প্রাণটা ডাক্তারবাবু অ্যান্ড হিজ টিমের হাতে সঁপে দিই, কত কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে একটু এদিক ওদিকের জন্য। সেই ঘটনাগুলো হয়তো অনেকে জানে না বা জানতে পারবে না কোনোদিনই, আমরাও চাই না, জানতে তো পারবে না, একটা পার্ট অফ জানতে তো পারবে না অপারেশন পার্ট, এটা কিচ্ছু করার নেই। আমরা উই আর সরি যে আমি তখন ধরুন ওই যে মেশিনটা যে ট্রেকিওস্টমি টিউবটা এলো না, উনি সিস্টার আনতে, উনি তো একটা মানুষ, এটা হতেই পারে, কিছু করার নেই, ইজ নাথিং লাইক ইট। ঠিক। হ্যাঁ, আমার আর একটা গল্প মনে পড়ছে এই ট্রেকিওস্টমি নিয়ে।
খুব একটা একটা বাচ্চা আমার চেম্বারে এসছে, তার ম্যান্ডিবলটা মানে মুখটা মানে থুতনিটা একদম পেছন দিকে, মানে থুতনি বলতে কিছু নেই, এই দুটো চোয়াল তার ডেভেলপ করেনি জন্মগত, এটাকে বলে হাইপোপ্লাসিয়া ম্যান্ডিবল। তো যাই হোক, আমি তো ইএনটি সার্জন, এটা আমি ইএনটি সার্জনের সাথে আমার সাথে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর বিজয় চক্রবর্তী, এবং আমার সাথে তখন আমার মনে হয় এটাও 1992-93 এর ঘটনা। অ্যানেস্থেটিস্ট ছিলেন বোধহয় ডক্টর সুবীর বসু ঠাকুর। ডক্টর সুবীর বসু ঠাকুর তখন আমার সাথে অ্যানেস্থেসিয়া দিচ্ছেন। এটা লেক টাউনের একটা হসপিটালে, নার্সিং হোমে আমরা অপারেশন করছি। অপারেশনটা প্রায় কিছু না হলেও ঘন্টা 10-12 চলছে। এখানে আমরা রিবটা নিয়ে রিব গ্রাফটিং করছি, রিবটা তুলে রিবটা ম্যান্ডিবলের জায়গায় আমরা লাগিয়েছি। এটা আমরা করছি উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অ্যান্ড ইএনটি সার্জন। এটা একটা টিম ওয়ার্ক, প্রায় 7-8 জন ডাক্তারবাবু রয়েছেন আমাদের লেক টাউনের একটি নার্সিং হোম। তো 10 ঘন্টা পরে আমরা পেশেন্টকে, ডক্টর সুবীর বসু ঠাকুর যখন এন্ডোট্রেকিয়াল টিউব পরিয়ে বাচ্চাটাকে যখন অপারেশনটা শুরু করেছিলেন, তখন এন্ডোট্রেকিয়াল টিউবটা যাচ্ছিল না। উনি অনেক খোঁচাখুচি করেছিলেন, যাই হোক সে সময় উতরে গেছে, কিন্তু টিউবটা বার করার সাথে সাথেই পেশেন্টের খুব শ্বাসকষ্ট শুরু হয়। ওটি তখন হয়ে গেছে, আমরা তখন এখানে সব ব্যান্ডেজ বেঁধে ওটি ফটি করা হয়ে গেছে। আমরা তখন ব্যান্ডেজ বেঁধে, এটা বিজনদা আর আমি মানে খুব এনজয় করি আমরা কখনো, বিজন চক্রবর্তী, ডক্টর এমডিএস, ডক্টর বিজন চক্রবর্তী, খুব দেখা হলে খুব এনজয় করি আমরা এটা আজ। তো আমি আর বিজনদা সবাই মিলে বাড়িতে ফিরে এসেছি। সেদিন ছিল একটা আমাদের খুব মানে সাংঘাতিক দিন, কালী পুজোর দিন যেটা আসছে। আমার মেয়ে তখন খুব ছোট, বাজি টাজি কিনেছে আমার জন্য, বাজি মানে আমার সাথে বাজি পোড়াবে বাড়িতে। আমরা সবাই, আমার মা রয়েছে, বাবা রয়েছে, আমার মিসেস, আমি, আমার মেয়ে, সব বাজি টাজি পোড়াবো। খুব টায়ার্ড হয়ে তখন ফিরেছি। তখনই বাজি 7টা, সন্ধ্যা 7টা, 9টার সময় বোধহয় অপারেশনটা সকালে শুরু হয়েছিল, 7টায় আমি বাড়ি ফিরেছি। বুঝতে পারছেন কি অবস্থা। তো যাই হোক, যখনই আমি বাড়িতে ঢুকেছি আবার ফোন যে স্যার গেল পেশেন্টের অবস্থা খুবই খারাপ, স্যাচুরেশন প্রচন্ড ডাউন হয়ে গেছে, সামহাউ ইট ইজ অ্যাবাউট 60, আরো ফল করছে। কাজী একটা আওয়াজ হচ্ছে, শ্বাস নিতে গিয়ে একটা আওয়াজ, যাকে আমরা বলি স্ট্রাইডার। তো আমি তখন বললাম যে আমি তো এইমাত্র বাড়ি, দেখো ওখানে আরএমও কি বলছে। আরএমও বলে স্যার শিগগির আসুন, সম্ভবত একটা ট্রিকিওস্টমি বেড সাইডে করতে হবে। বেড সাইড মানে যখন পেশেন্ট বেডে রয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে ডক্টর বিজন চক্রবর্তী বলে আমি আর একটা জায়গায় পেশেন্ট দেখছি, আমিও আসছি। তাহলে ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকে আমার আর বসার টাইম দরকার নেই, আমি বেরিয়ে আসছি। চলে এলাম লেক টাউনের সেই নার্সিংহোম, ভিআইপি রোডের কাছে। এসেই আমি দেখি প্রচন্ড স্ট্রাইডার, এবং পেশেন্টকে একটু হেডটা উপরে করা আছে, যাই হোক তাতেও দেখছি কমছে না। তো আমি ডক্টর সুবীর বসু ঠাকুর, যিনি আমাদের অ্যানেস্থেটিস্ট ছিলেন, তাকে আমি বললাম যেটা কি করা যায়, আপনি এসে কি একটা নল পরিয়ে দেবেন, মানে এন্ডোট্রেকিয়াল টিউব পরিয়ে দেবেন। উনি বললেন না, এখন আর নল পরানো যাবে না, আপনাকে ট্রিকিওস্টমি করতে হবে। তাহলে ওকে ফাইন। ডক্টর বিজন চক্রবর্তী তখন এসে গেছে, বলে এত সুন্দর অপারেশন করেছি ডক্টর বাগচি, আপনি মিলে এটাকে আমি মানে মরে যেতে দেবো না। আমরা তখন মাথায় হাত, পেশেন্ট আইসিইউতে আছে, অ্যাকচুয়ালি আইসিইউতে তখন ছিল। তো আমি বললাম আমার কাছে তো সময় নেই, ট্রিকিওস্টমিটা এমনই একটা জিনিস যেখানে খুব একটা সময় দেয় না। তো যাই হোক, আমি তখন সিস্টারকে বললাম, সিস্টার বললো যে আমার কাছে মেটাল টিউব আছে, পোর্টেক্সের টিউব কিছু নেই। আল্লাহ ঠিক আছে, ছেলেটা বাচ্চা ছিল, 11 বছরের ছেলে। আমি বললাম ঠিক আছে, ফুলার্স বাইভালভ ট্রিকিওস্টমি টিউব নিয়ে আসুন শিগগির, মানে যত তাড়াতাড়ি পারে। সিস্টার সঙ্গে সঙ্গে নিয়ে এলো। আমি ওই বেডের ওপরই, ওই যেখানে উনি বাচ্চাটা শুয়ে আছে, তলায় একটা বালিশ দিয়ে ট্রেকিয়াটাকে কোন ক্রমে স্কিনটা ইনসাইজ করে, ট্রেকিয়াল রিং, সম্ভবত 3rd ট্রেকিয়াল রিং ছিল, আমি কেটে কোন ক্রমে লোহার ওই নলটা ওনার মধ্যে দিয়েছি। দেখলাম আবার একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে বাচ্চাটা একটু ভালো হলো, ওর ব্লাডটা একটু কালো হয়ে যাচ্ছিল, ব্লাডটা আবার ঠিক হলো। করতে তারপরে আবার আমি পোর্টেক্সের টিউব নিয়ে আসলাম। পোর্টেক্সের টিউব আবার বাজার থেকে এলো, ছোট সাইজের, সেটা বাল্বটাকে ইয়ে করে ফুলিয়ে দিয়ে ঢুকিয়ে আমরা ভেন্টিলেটরের সাথে কানেক্ট করে দিলাম। দেখলাম হ্যাঁ, পেশেন্টের তখন পালস, বিপি সব মোটামুটি ঠিক আছে।
তারপর তাকিয়ে দেখলাম, তো বিজয় চক্রবর্তী বলছে, তো আমি বললাম কটা বাজে? বিজয় চক্রবর্তী বলছে এখন ভোর 4টে। আরে যা, কালী পুজো তো সব কেটে গেছে, আমার মেয়ে তো আমাকে ছাড়বে না, আমার মেয়ে তো বসে আছে বাজি না পুড়িয়ে। তো যাই হোক, আমি মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তখন ওই ভোর কটা বাজে, 4টে-5টার সময়। আর সবাই লেগে আছে আমার বাড়ির লোকজন। আমি বললাম একটু চলো, পুজোটা এখনো কত বাজি পুড়ছে দেখো, চলো আমরা বাড়ির বাজি পোড়াই। তো যাই হোক, তখন আবার গিয়ে বাজি পুড়িয়েছিলাম, সে পেশেন্টও ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের লাইফ। আপনি যেগুলো জানতে চাইছেন সেগুলো এই। আমাকে একটা জিনিস খুব অবাক করছিল, যে এই যে ধরুন হয় জানি, কিন্তু এই আপনার সঙ্গে যেহেতু কথা প্রসঙ্গে এইটুকলো, যে এই যে 10 ঘন্টা 12 ঘন্টা ওটি করলেন, ফিরলেন, আবারও ধরুন 2-3 ঘন্টা যতক্ষণই হোক আবার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, এই এতক্ষণ মানে আমাদের তো এক জায়গায় 2-3 ঘন্টা দাঁড়ালে আমাদের কোমর ধরে যায়। আপনারা কি করে এটা পারেন আর কি করতে? ঠিক কথা। আমি আরো একটা গল্প বলবো আপনাকে। সেখানে আমাদের ওটি হয়েছিল 17 ঘন্টা। আমার জীবনের আর একটা অধ্যায়। আমি সেটা পরে বলছি, আপনি যে প্রশ্নটা তার উত্তর দিচ্ছি। এই যে ধরুন 10 ঘন্টা বা 12 ঘন্টা ওটি চলছে কন্টিনিউয়াস, এখানে তো আমরা ধরুন দাঁড়িয়ে আছি, এটা সচরাচর এগুলো টিম ওটি হয়। একজন টিমের অনেকগুলো ডাক্তার থাকে, একটা সব বোঝাপড়া থাকে আমাদের মধ্যে, সবার মধ্যে বোঝাপড়া থাকে, 7-8 জন ডাক্তার রয়েছে। তো আমরা কি করি, মাঝে মাঝে আমরা দাঁড়াতে পারি না অতক্ষণ, অনেকে বয়স্ক ডাক্তারও থাকেন। হ্যাঁ, আমার বয়স তখন কম ছিল, তখন আমি অনেক মানে নিজেকে এক্সাজারেট করেছি, অনেক খাটাখাটনি করি। তবুও আমরা কি করি, ধরুন কিছুক্ষণ আমরা বসে পড়লাম চেয়ার, ওটা চেয়ার বা টুল, সার্জিক্যাল টুল থাকে, একটা টুল থাকে, টুলে একটু বসে পড়লাম। আমার হাতে আমাকে একটা কোকাকোলার বোতল বা ফ্যান্টার বোতল, তাতে বা একটা ওই থামস আপের বোতল, সেটা আমার মুখে স্ট্র দিয়ে সিস্টার ধরে বা অন্য ওটি অ্যাটেন্ডেন্ট ধরে, আমি ওই জলটা খেয়ে নিই, বুঝলেন তো, বেশ কিছুটা এনার্জি পাই, আবার উঠে দাঁড়াই, আবার চল। এবার অনেক সময় অ্যানেস্থেটিস্ট যারা 6 ঘন্টা 7 ঘন্টা অ্যানেস্থেসিয়া দিয়েছে, তারা ফ্লুইড মানে স্যালাইনে অ্যানেস্থেসিয়াটা চার্জ করে দেয়, ওষুধটা চার্জ করে দেয়, ওটা স্যালাইন হয়ে ভেন দিয়ে গিয়ে পেশেন্টটাকে অজ্ঞান রাখে। সেই সময় সেই ফাঁকটুকুতে অ্যানেস্থেটিস্ট একটু বসে নেয়, আর যদি ওটা মানে ব্যাগটা টেপার ব্যাপার থাকে, ব্যাগটা টেপে তো কাউকে বলে তুই ব্যাগটা টেপ, আপনার তো এই করে আর কি অনেক। তো আমাদের অনেক রাত কেটে গেছে, এরকম অনেক ঘটনা ঘটে গেছে। ধরুন 6 ঘন্টা 8 ঘন্টা আমরা রাত্রিবেলা 10টার সময় ইয়ে করেছি, ভোরবেলা 4টে-5টা বেজে গেছে, আর কোথায় যাবো, ওটিতেই একটু শুয়ে পড়লাম, পাশের সার্জন রুমে একটুখানি শুয়ে পড়লাম, এগুলো আমাদের অনেক হয়েছে। তো আমি একটা ঘটনা বলতে চাইছি। তাহলে আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করে নিই ইনসিডেন্টে ঢোকার আগে, সেটা হচ্ছে যে আমাকে একবার কৃষ্ণনগরে আমার চাকরি জীবনের প্রথম দিকে আমাকে একজন ডাক্তারবাবু, ডাক্তার বাসুদেব মন্ডল, নার্সিং হোম আছে ওখানে, উনি গায়নোকোলজিস্ট, আমাকে বলেছিলেন এই যে পুলকেশবাবু, এই যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, গোলমাল হয়, মিটিং এ যান, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আমরা যেটা করি আপনি করবেন। কি করে বলে, পাটা যতদূর সম্ভব স্ট্রেচ করে দেবেন, হ্যাঁ, স্ট্রেচ করে দিয়ে অনেকটা পা ফাঁক করে দিয়ে দাঁড়ালে দেখবেন আপনার মানে গ্র্যাভিটেশনাল যেটা জিটা একটু চেঞ্জ হয়ে গিয়ে আপনার অনেক কষ্টটা কম হবে। আপনারা কি এইভাবে এরকম কিছু করেন, মানে এরকম ব্যাপার? না, যতটা পারি আর কি, কারণ তখন তো টেনশনটা থাকে না যে পেশেন্টটা খারাপ। ধরুন পেশেন্ট ব্লিড করছে, এমন ব্লিডিং হচ্ছে যে ব্লাড একদম বেরিয়েই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, দেরিটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই কারণে। এইসব পেশেন্টটা ভালো আছে কিনা, পালস বিপি কিরকম আছে, ফল করছে, আমাদের আর মানে নিজের দিকে তখন আর তাকাবার ইচ্ছে মানে থাকে না, তখন পেশেন্টটা বসে দিলাম, একটু বসলাম, একটু তুলে আবার একটুখানি আমাকে, আমার হাতে তখন গ্লাভস পরা, আমি তো ধরতে পারবো না, সিস্টার তখন আমার মুখে একটুখানি থামস আপ ধরলো বা একটুখানি যাই ওটা ধরলো, আবার চালু হয়ে, যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের অ্যাংজাইটি টেনশন যাই বলুন না কেন, ততক্ষণ আমাদের ওটা চলতেই থাকে, আমরা শুতেও পারি না, কিচ্ছু না। তারপরে যখন বিছানায় পড়ি তখন আর একদম মানে সার শব্দ থাকে না, এটা একবার হতেই পারে। তো এবার ঘটনায় ঢুকি, আপনি যেটা বলছিলেন। ঘটনা বলি এবার, এটা লেক টাউনের মানে আমাদের নার্সিং হোমে, মানে লেক টাউনে খুব পরিচিত একটা জায়গা, যাই হোক। তো সেখানে একটি বাচ্চা, কত বয়স হবে, 4 বছর বয়স বোধহয়, যতদূর মনে হয় ভাঙড় থেকে বাচ্চাটা এসেছিল, একটা মুসলিমের বাচ্চা। এসে সে একটা পেনের
ক্যাপ খেয়ে ফেলেছিল। ক্যাপটা মানে পেনের একদম নিচের দিকে একটা আঠের মতো ছিল, এরকম ধরুন ওই 8 মিলিমিটার মতো, 8 থেকে 10 মিলিমিটার মতো একটা ক্যাপ ছিল এরকম পেনে। সে বাচ্চাটা খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে আমরা এক্স-রে করেছি, সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যান করে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মানে একটা ব্রঙ্কাসের একদম শেষের দিকে, টার্মিনাল ব্রঙ্কিওলে আছে। ওটা এসেছে, তখন আমরা ওটিটা শুরু করি। কটা হবে তখন? সকাল 11টা। প্ল্যান্ড ওটি, কোনো অসুবিধা নেই, অ্যানেস্থেটিস্ট এসেছেন, আমি আছি। হ্যাঁ, আমি একটা রিজিড ব্রঙ্কোস্কোপ ঢুকিয়ে আমি এটা বার করার চেষ্টা করছি। তো আমার সাথে আমি ফরসেপস দিয়ে ওটাকে বার করার চেষ্টা করছি। আমি ভাবছি যে এক্ষুনি বেরিয়ে যাবে, 5 মিনিট লাগবে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। এবার টানতে ভয় লাগছে, যদি ছিঁড়ে যায় লাংস, পেশেন্ট মরে যাবে। তো আমি ধরতে পারছি, কিন্তু ধরা সত্ত্বেও হচ্ছে না। তখন আমি আমার মাস্টারমশাই কার্ডিওথোরাক্সিক সার্জন এবং প্রাক্তন শেরিফ অফ কলকাতা ডক্টর সাধন রায়, তাকে ডাকলাম। বললাম, স্যার খুব বিপদে পড়েছি, নলটল ঢোকানো হয়ে আছে, রিজিড এন্ডোস্কোপ। তো স্যার বললেন, তুমি কি একবার ওটাকে বার করে ফাইবার অপটিক দিয়ে চেষ্টা করো? বলে ফাইবার অপটিক দিয়ে ধরা যাচ্ছে না। আমি বললাম, আমার অ্যানেস্থেটিস্ট আছে, অ্যানেস্থেটিস্ট ধরতে পারছে না। তো যাই হোক, অ্যানেস্থেটিস্ট পূর্ণিমা ছিল, পূর্ণিমা ঘোষ, কিছুতেই আমরা ধরতে পারছি না। তো বোধহয় ওখানে আরেকজন এসেছিলেন, জাহিদ দাদা কি নাম, সেও অ্যানেস্থেটিস্ট, সেও ধরতে পারছিল না। রিজিড দিয়ে আমি বারবার ফেল। তখন ডক্টর সাধন রায় ঢোকালেন, ঢুকিয়ে ওনার আরো উন্নত মানের যন্ত্রপাতি, উনিও পারলেন। তারপর ডক্টর তৃপ্তি আড্ডি, আর একজন এনআরএস এর কার্ডিওথোরাসিক সার্জারি হেড, ডক্টর তৃপ্তি আড্ডি দিদিও এলেন, সব আমাদের মাস্টারমশাই লেভেলের। হলো কিছুতেই। এদিকে পেশেন্টের পার্টির ভিড় বাড়ছে, যা হয় আর কি, সময়টা বাড়ছে, পার্টির ভিড় বাড়ছে, ঝামেলা বাড়া মানে উত্তেজনা অল্প অল্প মাথা ছাড়া দিচ্ছে। তো আমাদেরও যথেষ্টই মানে বিঘ্ন হচ্ছে, আমাদের অ্যাটেনশন দিতে পারছি না। পার্টি বারবার জিজ্ঞেস করছে কেমন আছে। তা প্রায় 7-8 ঘন্টা কেটে গেছে। ওটাও নার্ভের উপর চাপ বাড়ছে, প্রচন্ড নার্ভের উপর চাপ বাড়ছে। বাচ্চাটারও অতক্ষণ ধরে অ্যানেস্থেসিয়া চলছে, 4 বছরের বাচ্চা। তো তখন ডক্টর সাধন রায় সমস্ত ওটি থেকে বসে বসে সমস্ত কলকাতার যত রকমের কার্ডিওথোরাসিক সার্জন আছে তাদের সমস্ত পরামর্শ নিচ্ছেন, আমিও নিচ্ছি, মানে যত। তো যাই হোক, তখন একজন ডক্টর সোমেন মিত্র, ডক্টর প্রফেসর সোমেন মিত্র, সাধন রায় তাকে ডাকলেন, বললেন যে আপনি সোমেন দা, আপনি শিগগিরই আসুন। উনি হচ্ছেন পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক সার্জন, মানে বাচ্চাদের কার্ডিওথোরাসিক সার্জারি উনি করেন, পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক সার্জন। উনি এলেন। তারপর আমার এক বন্ধু ছিল, বলে যেটাকে সংক্ষেপে পেড কার্ডিও বলে। তো উনি এলেন অনেক করে, আমি জায়গাটা চিনতে পারছি না, বলে আমরা নিয়ে এলাম। এসে হলো ঢুকে পড়লেন। উনি ঢুকে পড়ে বললেন যে কিছুতেই এটা এন্ডোস্কোপ দিয়ে বার করা সম্ভব হয় না, এটাকে ওপেন করতে মানে কাটতে হবে, বুক কাটতে হবে। বুক কেটে লাংস ওপেন করে, লাংসটাকে ওপেন করে তুমি ওই পেনের ঢাকনিটা বার করতে পারবে। আমরা পার্টিকে বারবার জিজ্ঞেস করছি যে কি ধরনের জিনিস, ওখানে কোনো হুক লাগানো আছে যে আমরা পাচ্ছি না। পার্টি কিছুতেই আমাদেরকে বলছে না। পার্টিটাও সেই রকম পার্টি কিছু থাকে না যারা কোঅপারেট করে না, করে না, যাচ্ছে তাই মুশকিল। যাই হোক, হুক লাগানোর ওটা একটা মানে স্ক্রু এর মতো ছিল, স্ক্রুটা উল্টো দিকে আটকে আছে, আমরা টানছি, মাথাটা আটকে যাচ্ছে, ওটা আসছে। আচ্ছা, তো আমাদের সেটাও একটা বিশাল ফেলিওর, যেটা যাই হোক, তো আমরা একটা টেনে ছিঁড়ে মিড়ে দিই। তো ডক্টর সোমেন মিত্র, হ্যাঁ, আমাদের সাথে আর আমার আর একজন ডাক্তারবাবু সবাই মিলে মানে আমরা থোরাক্স ওপেন করে দিলাম। তো 2 মিনিট মানে কতক্ষণ লাগবে, 10-15 মিনিটের মধ্যেই স্যার বললেন বেবি ইজ আউট, দেখো তোমার ফরেন বডি ওইটা কিনা। পার্টিকে এবার জিজ্ঞেস করো এই ফরেন বডি কিনা, এটা বলে কিনা দেখো। পার্টিরা যা থাকে। তো যাই হোক, আমরা যখনই নিয়ে গেছি তখন ওরা একটা পেন বার করে সেই পেনের পেছনে ওটাকে লাগাচ্ছে স্ক্রু এর মতো, বলে হ্যাঁ এইটাই। যাই হোক, পেশেন্ট তখন মানে 17 ঘন্টা পার হয়ে গেছে। তো পেশেন্টকে 2বার আমরা অ্যানেস্থেটিস্টও বোধহয় একবার চেঞ্জ হয়েছে।
আর একজন অ্যানেস্থেটিস্ট এসছে। আমরা ওখানে ওই রকম বসছি, উঠছি, দাঁড়াচ্ছি, ওই ওই থামস আপ বা ওই আমের যেটা কি থাকে একটা ফ্রুটি, ওই খাচ্ছি। খেতে খেতে যাই হোক, ভোরবেলা ভোর হয়ে গেছে তখন, সবাই আমরা ওখানে একটু বসে করে নিয়ে দেখলাম পেশেন্ট চোখ মেলেছে, তাকিয়েছে। তো মানে হ্যাটস অফ টু অ্যানেস্থেটিস্ট, হ্যাটস অফ টু মানে ডক্টর সোমেন মিত্র, ডক্টর সাধন রায়, আমরা সবাই একসাথে, তখন একটা বিশাল টিম কাজ করছে। যাই হোক, পেশেন্টটা বেঁচে ফিরে গেছিল, অনেক বড় দাগ, সে দাগটা মনে থাকবে। আমরা কিছুতেই পাচ্ছিলাম না, কলকাতার কোথাও ওটা বার করা যেত না যতক্ষণ না বুকটা কাটা হতো। তো পেশেন্ট পরে আমাদের কাছে খুব একটা ফলো আপে আসেনি, মানে ভালোই আছে, তাহলে আসতো। এটা অন্যতম মানে অভিজ্ঞতা আমার জীবনের। অনেকে এখনো আমরা সবাই এগুলো নিয়ে আলোচনা করি। মানে আমাদের এই যে বাঁচা মরা বা ডাক্তারবাবুদের কাছে যাওয়া, অপারেশন হওয়া, আমরা তো যাই আসি, পেমেন্ট করি, চলে আসি। যদি যেখানে মানে বেসরকারি অফিস মানে হাসপাতালের ক্ষেত্রে পেমেন্ট থাকে বা ক্যাশলেস থাকে, যাই থাকে, আমরা চলে আসি, ভালো মন্দ, হ্যাঁ ঠিক আছে, অপারেশন সাকসেসফুল। কিন্তু তার পেছনে এত কাণ্ড থাকে। হ্যাঁ, এই কথাগুলো তো বলা যায় না। আজকে যেমন আপনি আমাকে ডেকেছেন এই কথাটা বলার জন্য, আমরা কাকে বলবো? একে তো আমাদের সাথে মানে পেশেন্ট পার্টিদের যে এখন অনেক ব্যারিয়ার হয়ে গেছে, ভালো করতে গেলেও অনেক সময় আমাদেরও তো ভুল হতে পারে, আমরাও তো একটা মানুষ। কোথায় কি আছে, আমি ওখানে ওটিতে প্রথমবার দেখছি যে ওই স্ট্রাকচারটা অ্যাবনর্মাল, জন্মগত অ্যাবনর্মাল, আগে থেকে আমরা জানতাম না। তখন আমি কি করব? এই ঘটনা ঘটে, তো কিছু করার নেই। অনেক সময় পেশেন্ট লস হয়ে যায়, সেক্ষেত্রে কিছু করার থাকে না। আবার অনেক সময় বেঁচে যায়, আমরা অনেক ট্রাই করি, কিন্তু লোকেরও অনেক রকম অনেক কথা। এই কথাগুলো তো আমরা শেয়ার করতে পারি না। আজকে আপনি এখানে জিজ্ঞেস করেছেন, আমি আমার জীবন থেকে মানে নেওয়া এই ঘটনাগুলো বললাম আপনার কাছ থেকে, যেগুলো সত্যি, এগুলো বিশাল মানে কথা, এগুলো লোকজনের কাছে বলা উচিত, কারণ এই ঘটনা আমাদের বিপদে পড়তে হয়। সবচেয়ে মানে অত্যন্ত বেস্ট হ্যান্ড কলকাতা, দেখবেন যে সমস্ত বড় বড় ডাক্তারবাবুরা যারা বেশি কেস করে, যারা বেশি কাজ করে, এই ঘটনা তাদের জীবনে ঘটবেই বা ঘটেছে। সেটা কলকাতা কেন, ইংল্যান্ড বলুন, আমেরিকা বলুন, সব জায়গাতেই এই ঘটনা ঘটে। এখানে পেশেন্টকে আপনাকে যেভাবে পারেন আপনি একটু সামলান, এই হচ্ছে কথা, আর কি বলবো। মানে একটা জিনিস হচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতি, ডাক্তারবাবুর হাত যশ, সবকিছুর বাইরেও কিন্তু একটা জিনিস থাকবেই, সেটা হচ্ছে ভাগ্য। ওপরওয়ালা, আমরা বলি ওপরওয়ালা। The man looks অর্থাৎ আপনারা সেই, আমরা ওপরওয়ালাকে বলি যে উনি আমাদের দিকে তাকিয়ে আছেন, উনি আমাদের দিকে যা করার উনি করছেন, আমরা কিছুই না। এই হচ্ছে কথা, এটা একদম সত্যি কথা। আমাদের গীতাতেও এই লেখা আছে, এই সব জায়গাতে এই কথাই বলা আছে। আই ফলো দ্যাট, আমি মনে করি এইটাই। আজকে এইখানে এসে প্রায় 30-32 বছর হয়ে গেল এই কাজ করতে 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 আমার মনে হচ্ছে এইটাই ঠিক কথা। মানে আমরা বোধহয় খেলো মানে দাবার মানে বোর্ডে খেলছেন বোধহয় ওপরওয়ালা, কি একদম। আমার আরেকটা গল্প, উল্টো দিক থেকে মানে যদি যুক্তিতর্কের খাতিরে ধরি, আমরা যাদেরকে ভগবান মানছি তারাও যদি ভগবানে বিশ্বাস করে বসে থাকেন, তাহলে বিজ্ঞান কোথায় যাবে? এটাও কিন্তু অনেকে প্রশ্ন করবে এবার আপনাকে। আমাদের মনের ব্যাপার, এটা আমাদের মন। আমি আমার মনের কনফিডেন্সটা, জোরটা হয়তো সেখান থেকে পাচ্ছি। নাহলে এইসব জায়গায় ওটিতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলা ইটস আ ভেরি কমন থিং। আমি যে জিনিসটা এতবার দেখেছি, এতবার করেছি, হঠাৎ একটা দিন গিয়ে আমি সেই জায়গাতে স্টাক হয়ে গেলাম। আমার কাছ থেকে কিচ্ছু কোনো উত্তর, আমি কোনোভাবেই সেটাকে থেকে বেরিয়ে আসতে পারছি না। এরকম ঘটনা প্রচুর ঘটে। আমি আর একটা কথা আপনাকে আজকে বলবো, আপনি তো, হ্যাঁ বলুন বলুন বলুন। এমন একটা ঘটনা আবার আমার জীবনে ঘটেছিল, সেটা ওই রেলের হাসপাতাল, ওই লিলুয়া। ওখানে আমার একটি ছেলে আমার এলআইসি করেছিল, এলআইসি এজেন্ট। ছেলেটি একটা পার্ট টাইম বোধহয় প্র্যাকটিস ছিল লিলুয়া হাসপাতালে, ওই লিলুয়া ওয়ার্কশপে। হঠাৎ আমার ওপিডি চলছে রেলের হাসপাতালে, তো ওর বোনকে নিয়ে এসেছে। বোনকে নিয়ে এসে বলছি, স্যার বিশাল বিশাল দুখানা টনসিল, এটাকে অপারেশন করে দিতে হবে। আমি গায়ে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। আমি ওকে বললাম, ঠিক আছে তুমি ভর্তি হও, ওষুধ টষুধ খাও, জ্বরের উপর তো আমি কাটতে পারবো না। তো যাই হোক,
সেই পেশেন্ট ওখান থেকে ভর্তি হলো, হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, বললো ওখানে আমার পছন্দ লাগছে না, আমার বাড়ির কাছে যাই হোক। সে আবার আমরা লেক টাউনের একটি জায়গায় ওকে ভর্তি করি, ভর্তি করে ওখানে রেখেছি। জ্বরটা কমছে না, টনসিলটা একবারে সেই বিশাল, মানে মানে আমাদের একটা টার্ম আছে কিসিং টনসিল, মানে একটা টনসিল আর একটা টনসিলের ঠেকাঠেকি হয়ে যাচ্ছে, মানে ঠেকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এত বড় হয়েছে একটাকে আর একটা ঠেকে গেছে, দ্যাট ইজ কল্ড কিসিং টনসিল। তো যাই হোক, আমি ওখানে ভর্তি করালাম, করে আমি দেখতে গেছি পেশেন্টকে। দেখতে গিয়ে আমি দেখলাম তার দাঁতে, আমি তাকে দেখলাম, বললাম যে তার পিঠে অনেক জায়গায় রক্তের দাগ রয়েছে আর কি, পেটেকিয়াল হেমারেজেস, সাবকিউটেনিয়াস, মানে বুঝতে পারছি যে পিঠে, হ্যাঁ, চামড়ার তলায় ব্লিডিং হয়েছে। তো আমি তখন, হ্যাঁ বুঝুন আমাদের কত ফাঁদেও পড়তে হয়। আমি বুঝলাম যে টনসিলের সাথে এরকম হেমারেজ হলে তো খারাপ ব্যাপার, ভালো না। তো আমার সঙ্গে তখন সেখানে তখন তার শ্যামল দা ছিলেন, শ্যামল দে, উনি হচ্ছেন ডেন্টাল সার্জন, উনি আর একটা জায়গায় মানে আর একটা পেশেন্ট দেখতে এসেছেন। আমি শ্যামল দাকে তখন বলছি যে শ্যামল দা, এই পেশেন্টটাকে একটু দেখুন তো কি করা যায়। পেটেকিয়াল হেমারেজেস পিঠে রয়েছে, পিঠে যেখানে প্রেসার পয়েন্ট গুলো রয়েছে, যে আমাদের ডানা গুলো আছে সেই ডানাটায় আমাদের প্রেসার পয়েন্টে হেমারেজ রয়েছে। তো শ্যামল দা বলে চলো দেখি তোমার পেশেন্ট। দেখে আমি ইয়ে করলাম, দেখলাম দাঁতের গোড়ায় ব্লিডিং, শ্যামল দা দেখছে। দেখে আমাকে বলছি, তুমি কি করেছো, তুমি কি অপারেশন করতে যাচ্ছিলে নাকি? আমি বললাম না, আমি তো অপারেশন করিনি, যতক্ষণ না জ্বর কমছে আমি অপারেশন করবো না, আমি অপারেশন করতেই ভাবছিলাম। বললে এর জ্বর কোনোদিন কমবে না। তাহলে শ্যামল দা কি হয়েছে? বুঝতে পারছো না, এটা লিউকেমিয়া। এবার দেখুন, আমি পেরিফেরাল ব্লাড পাঠিয়েছি, পেরিফেরাল মানে রক্ত টেস্ট করতে পাঠিয়েছি, রক্তের রিপোর্টটা তখন এসে পৌঁছে, মানে আমি আজকে পাঠিয়েছি, আজকে বিকেলে শ্যামলদার সাথে কথা হচ্ছে, কাল সকালে রক্ত রিপোর্ট আসবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ এটা তো লিমফ্যাটিক লিউকেমিয়া, মোস্ট লাইকলি অ্যাকিউট, অ্যাকিউট ALL, অ্যাকিউট লিমফ্যাটিক লিউকেমিয়া। যাই হোক, লিউকেমিয়া রয়েছে, এবং যা ব্লাড পিকচারটা তার পরের দিন সকালবেলা যখন আমরা দেখলাম একদম খারাপ, এন্ড সেই দিনই বিকেলে পেশেন্ট মারা গেল। পার্টিকে বলার সময়ও দিতে পারলাম না যে এটা লিউকেমিয়া। ভাগ্যিস আমরা সেই সময় অপারেশনটা করিনি, করে আমি রক্ত থামাতে পারতাম না। এটা ইন্ডিকেশন নয়, এই ক্ষেত্রে অপারেশনটা করা উচিত হয় না। এইখানে সার্জন উইল নট ইউজ হিজ নাইফ, বাট জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি সেইটা দেখে তখন আমি যে পেরিফেরাল ব্লাড স্মিয়ার, যে ব্লাডের কাউন্ট এসছে সেখান থেকে, ল্যাবরেটরি থেকে যে টেকনিশিয়ান, যে ডাক্তারবাবু করেছে রিপোর্টটা, সে তখন আমাকে ফোনে চাইছে, বলে মানে ডক্টর বাগচি, এটা আপনার সাংঘাতিক ব্যাপার, এই কেসটা লিউকেমিয়া, আপনি খবরদার শিগগিরই পাঠান অন্য কোথাও। তো পাঠাবার সময় দেয়নি পেশেন্ট। সেই ওই আমার ওই LIC-র এজেন্টের বোন মারা গেছিল। এগুলো স্মরণীয় ঘটনা, এগুলো ভীষণ মানে আমাদের শিক্ষা দিয়ে যায়, অনেকটা শিক্ষা দেয়। কিন্তু সাধারণভাবে আমরা নাক কান গলা বলতে বুঝি যে, নাক বলতে বুঝি যে অন্যের ব্যাপারে নাক গলানো, আর ওই কান বলতে বুঝি যে কান টানলে মাথা আসে, আর গলা বলতে বুঝি গণতন্ত্রের কণ্ঠরোধ, এইগুলোই বুঝি। কিন্তু নাক কান গলার ব্যাপারে চিকিৎসা করতে গেলে যে আরো অনেক ব্যাপার এসে যাবে এবং সেইগুলো থেকেও কিছু হতে পারে সিমটমস, সেগুলো কোনো আইডিয়াই ছিল না আমাদের। আচ্ছা শুনুন, এবার আমি আপনাকে বলি, নাক গলানোর মানে, আপনি একটা নাক গলানোর কথা বললেন, আমার একটা মনে পড়ছে। এই এরকম একজন পলিটিক্যাল পার্টি, নামটাম বলছি না, যাই হোক একজন পলিটিক্যাল পার্টির লোক কোনো পলিটিক্যাল মানে ঘুষোঘুষিতে নাকের উপর এসে পড়ে, ঘুষিটা বিশাল, নাক টাক ফেটে গেছে। তৎকালীন ওই 1990, 95, 98 এরকম সালের কথা বলছি। তো নাকটা মানে এই যে বাইরে থেকে দেখছে নাকটা সুন্দর একটা পিরামিড আছে নাকের, এই পিরামিডটা বেঁকে গেছে, ভেঙে বেঁকে গেছে। তো আমার কাছে এলো যে বাচ্চিদা তুমি এটা ঠিক করে দাও। তো ওদের ভদ্রলোকের কষ্ট হচ্ছে, নাকের শ্বাসটা নিতে পারছে না, মানে শ্বাসটা আটকে যাচ্ছে, বেঁকে গেছে, এই জায়গাটা বেঁকে গেছে। আমি দেখলাম যে মনেই হলো যে ফ্র্যাকচার, নেজাল বোন ফ্র্যাকচার হয়ে গেছে। বললাম আমার তো খুব দরকার, আমাকে যেভাবে হোক শিগগিরই সারিয়ে দাও।
তাহলে এখন এইসব মারামারি করে আসবে আর আমরা বসে বসে সারাবো তোমায়, না? বললো সে হাতে পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। তো যাই হোক, ওকে আচ্ছা। এটি করে রাখলাম, করে রেখে আমাদের তো আমি প্রচুর করেছি আর কি, ফ্র্যাকচার নেজাল বোন আমার জীবনে অনেক করা। হ্যাঁ, তো যাই হোক, আবার ওটিতে তাড়াতাড়ি নিয়ে গেলাম। ওটিতে নিয়ে গিয়ে আমাদের দুখানা খুব ভালো ফরসেপস আছে, একটা হচ্ছে ওয়ালশান আর একটা হচ্ছে অ্যাশেস। এগুলো সবসময় আমার কাছে, মানে আমার জীবনে সবসময় আছে, মানে ওই সাঁড়াশি মতো আর কি, সাঁড়াশি মতো নাকের বাইরে থেকে চেপে হাতটাকে ইয়ে করে বা এখান থেকে ঢুকিয়ে আগে হাতটাকে দিক করে, এটা আমি প্রচুর রেখে দিয়েছি। এবং একটা বাইরে থেকে সাঁড়াশির থেকে চিমটে বলা যায়, চিমটের মতো। না, এটা একদম সাঁড়াশির মতো দেখতে, সাঁড়াশির ও, ওটা সাঁড়াশির মতো, একদম সাঁড়াশি, স্টিলের সাঁড়াশির মতো একটা ওয়ালশান, একটা অ্যাশেস। এই ফসিল আমার জীবনে প্রচুর লেগেছে। এবং তারপরে ওটা লাগাবার পরে একটা টি কাস্টিং, এরকম একটা টি এরকম লাগিয়ে রাখতাম, পেশেন্ট 15 দিন পরে মোটামুটি ভালো হয়ে যায়। তো এইগুলো ওই যে আপনি বললেন নাক গলাতে গেছিল, মারধর খেয়ে ফিরে এসে তারপর আমাদের কাছে এসছে, এই হয়েছে আর কি। আর কি বলবো, মানে আমরা কখনো নাককে আর কুচকুচে যদি হয়ে যায় আপনার কাছে যেতে হবে আর কি। আচ্ছা, এই নাকের কথা বলতে গেলে আমার আর একটা কথা খুব মানে স্মরণীয়, আমার মানে খুব বুকে ক্ষত হয়ে গেছে। একটি পেশেন্ট এসে, আমার ওই ইলেকটাউনের এক হাসপাতালের কথা বলছি, সেখানে এসে ভর্তি হলো। তার হাজব্যান্ড হচ্ছেন অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ কলকাতা, কোথায় আমি ঠিক জানি না, বাট খুব বড় মাপের লোক। তার ওয়াইফ এসে আমার আন্ডারে ভর্তি হলেন, নাক দিয়ে রক্ত পড়ছে। আমি নাক দিয়ে রক্ত পড়া, আমি বিশাল প্রচুর কেস করেছি। ভদ্রমহিলাকে দেখে আমার এই রক্তটা পড়া মানে দমকে দমকে পড়ছে অনেকখানি একসাথে। যাই হোক, আমার কোনোদিন কোনো পেশেন্ট লস হয়নি নাকে রক্ত পড়া থেকে। নাকে রক্ত পড়লো, পেশেন্ট মারা গেল, এটা আমার হাতে নয়। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। তো ভদ্রলোক যিনি ওনার রেজিস্ট্রার, আমি তাকে জিজ্ঞেস করলাম, বললো আমার বউয়ের একটা ক্যান্সার হয়েছিল, সম্ভবত ওভারিতে। আমি সব বার্তা দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমরা মিসলেড হই কোথায় জানেন তো, যে আমাকে যদি ঠিক মতো বলা না হয়, আমি কেস করছি, কোথা থেকে কোথায় কারটা লিঙ্ক আছে, এটা যদি আপনি একজন লিটারেট পার্সন, লিটারেটদের ছেলে যারা অশিক্ষিত তাদের কথা ছেড়ে দিন, তাদেরকে আমরা অন্যভাবে চেষ্টা করি। একজন লিটারেট পার্সন, সে বলছে এটা হয়েছিল, আমিও কেটে কুটে মানে আমরা করিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আমি বললাম বই খাতাগুলো নিয়ে আসুন বাড়ি থেকে। উনি নিয়ে এলেন, নিয়ে এসে আমি দেখলাম, হ্যাঁ, অ্যাডভান্স স্টেজ, মানে ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমা প্রচুর, উইথ স্টেজ 3 ছড়িয়ে গেছে, আউট অফ দ্য অর্গান চলে গেছে, যে অর্গানটা ইনভলভ করেছে সেটা ছেড়ে চলে গেছে। এবং আমার হাতে, আমার যেটা ধারণা, যখন মানে আমি সামলাতে পারছি না পেশেন্টের নাকের রক্ত পড়া, তখন আমার ধারণা, এবং আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করেছি, মেডিসিনের ডাক্তারদের সাথে আলোচনা করলাম, সবাই বলল একটা মেটাস্টেসিস নাকেও আছে, একটা টুকরো মেটাস্টেসিস, ক্যান্সারের একটা মেটস ওখানেও আছে। সিটি স্ক্যান করে টোরে আমরা দেখলাম যে ওখানেও একটা জায়গায় একটা টিউমার রয়েছে ইনভলভড। আমি 24 বোতল রক্ত চালিয়েছিলাম দুদিনে, 2 দিন কি 3 দিন মোস্ট লাইকলি, 24 বোতল। ভদ্রমহিলার হাতে পায়, মানে 4টে জায়গা দিয়ে আমি 4টে লাইন করে আমি কন্টিনিউয়াস ব্লাড দিয়ে গেছি, প্যাক সেল, আর কন্টিনিউয়াসলি ওনার নাক দিয়ে রক্ত পড়ে গেছে। হিমোগ্লোবিন আমি তুলতেই পারছিলাম না। তো যাই হোক, একদিন সকালবেলায় আমার সাথে কথা বলছেন, কথা বলতে বলতেই একটা গাশ অফ, মানে একটা কলের জল জোরে খুলে দিলে যেরকম মানে সেরকম একটা জোরে ধাক্কা দিয়ে ব্লাড এলো নাক দিয়ে আমার মানে কেবিনে, আমার সামনে। আমি একটু সরে গেলাম, আমার সামনে একটা সিস্টার ছিল, তার জামাটা আমার সব ভিজে গেল। ঠিক তখনই তিনি মাথাটা ঝোঁকালেন, মারা গেলেন। ওনার হাজব্যান্ড আমার পেছনে ওয়ার্ডে শুয়ে পড়ে চিৎকার করে কান্না, মানে কেবিন থেকে বেরিয়ে ওয়ার্ডের মধ্যে গিয়ে চিৎকার করে কান্না, অত বড় মাপের একজন লোক মাটিতে ছটপট করে কান্না। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক,
আমরা পরে সব মানে আনসার করে বুঝেছিলাম যে ওই অ্যাডভান্স কার্সিনোমা ওখান থেকেও তারা ছাড়ে না, তারা এটা মেক্স আপ ওখানে গেছে, ওনারা কিছু দেখতেই পারেনি। ভদ্রমহিলা খুব লিটারেট ছিলেন, কোন স্কুলের প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল এটা ছিলেন। যাই হোক, তিনি যেভাবে মারা গেলেন নাকে রক্ত পড়া আমার সামনে দিয়ে, আমার জীবনে আজও এটা মনে আছে। এইগুলো ইএনটি ডাক্তার আমাদের অনেক ইমার্জেন্সি, অনেক ঝামেলা আমরা ফেস করি। নাক আর গলার গল্পটা মোটামুটি আমরা শুনলাম, কিন্তু মাঝখানে কান বাদ গেছে, ওটাকে একটু টেনে আনুন না প্রসঙ্গ। আচ্ছা, অবশ্যই কানের অনেক মজার গল্প, অন্তত দুটো গল্প আমি আপনাকে বলতে চাই। একটা গল্প হচ্ছে একটা বাচ্চা মেয়ে, ধরুন 7 বছর, আমার কাছে এসেছে। সে বোবা এবং কালা। বোবা কালা কেন না, তার জন্মের সময় কিছু গন্ডগোল হয়েছিল ব্রোকাজ এরিয়া আমাদের এখানে, সম্ভবত ফরসেপস চালিয়েছিল ডাক্তারবাবু জন্ম দেওয়ার সময়, তার এখানকার মাথাটা মানে আঘাত লাগে কি হয়েছে, সে কথা শুনতেও পায় না, আর না শুনলে সে বলতেও পারবে না, ঠিক মিউট চাইল্ড, বোবা কালা। আমার মা মানে আমার কাছে তার মা ওকে নিয়ে এসে খুব বিরক্ত আর কি, তার আর একটা বাচ্চা আছে সে খুব ভালো, সেই বড়টা একদম খারাপ। ডাক্তারবাবু আমি কি করব, আমার মনে হচ্ছে আমি আর পেরে উঠছি না ডাক্তার। তো আমি ওকে বললাম একটা কাজ করো, 7 বছর পেরিয়ে গেছে, 7 বছর 7 গোল্ডেন ইয়ার্স, কিচ্ছু করায়নি, গ্রামে থাকে বসিরহাটের দিকে, আমার কাছে এসছে। তাই বললাম একটা মেশিন দিতে পারোনি, একটা মেশিন থাকে তোমার কত কথা লাগে, তখন একটা ভালো মেশিন, মানে মেশিনের ক্ষেত্রে হবে দুটো কানেই যাচ্ছে, একটা মেশিন দুটো কানে যাচ্ছে, কথাটাকে মাল্টিপ্লাই করে ওর কাছে যাচ্ছে, কিছুটা ইন্ডিকেশন, কিছুটা মানে সাউন্ড এনার্জি ইলেকট্রিক্যালি কনভার্টেড হচ্ছে ওর কানে গিয়ে, কিছুটা হচ্ছে। তা আমি প্রথমে একটা মেশিন ওর কানে লাগিয়ে দিলাম, তাহলে এটাকে ও প্রথম মেশিনটা পেয়ে ছিঁড়ে ফেলে দিল, তার ফার ফেলে দিচ্ছে, করে দিচ্ছে। তারপরে যত দিন যাচ্ছে ওর মা এসে আমাকে বলছে খুব ভালোভাবে মেশিনটাও ব্যবহার করছে, তখন প্রায় 6 মাস 7 মাস কেটে গেছে। তাই বললাম ওকে একটা ডিফ এন্ড ডাম্প স্কুলে দিন, ওরা একটা ডিফ এন্ড ডাম্প স্কুলে কোথাও ওখানেই আছে, ওদিকেই আছে, ওদিকে একটা দিয়ে দিতে। কারণ দেখলাম যে তারপরে আমার কাছে যখন আসছে তখন দেখছি ও মেশিনটা ছাড়াও চলছে না, ও মেশিনটা যখন শুনতে পাচ্ছে তার মানে কিছু কিছু আওয়াজ সে বুঝতে পারছে, এবং কিছু কিছু শব্দ সে কোরিলেট করে সে কিছু কিছু তার উত্তর দিচ্ছে। যাই হোক, ভগবান তো যখন উপরওয়ালার কথা বলছিলাম, উপরওয়ালা যখন তাকে মেরেছে, আমরা তো কেউ নেই যে তাকে ফুল কারেক্ট করে দিতে পারবো। যাই হোক, এক্ষেত্রে একটা ককলিয়ার ইমপ্লান্ট বা এগুলো অনেক সময় বলা হয়, আজকালকার দিনে এটা হয়তো হতো, কিন্তু আমরা সেদিকে পার্টিকে বলেও পার্টি কোনো রাজি হয়নি। যাই হোক, আমার জিত হয়েছিল। আমি ওই মেশিনটাতেই ভালো করে ওকে ট্রেনিং দিতে 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 7 বছর 8 বছর পরে ওর যখন প্রায় 15-16 বছর বয়স, তখন আমি ওকে বললাম যে তুমি, ওর মাকে বললাম যে তোমরা একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করো, এটা খুব দরকার, কত পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপ আছে তুমি করো, তুমি একটা চাকরি পেয়ে যাবে, একে তোমার তো বোঝা বলে মনে হচ্ছে, তোমার বোঝা হবে না। যাই হোক, আমি অনেক লড়াই করে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বারাসাত থেকে করিয়ে ওকে নিয়ে আসি। আমার মনে হয় 20 বছর বয়সে, 20 না 21 বছর বয়সে মেয়েটি রেলের একটি চাকরি পেয়ে গেল। আমি 14 বছর, মানে আমার ওয়ান অফ দ্য মাই 7 বছর থেকে দেখছি ওর মা একদিন ওকে আমার কাছে হাতে নিয়ে এসে ইয়ে করছে, আর সে ও করে অনেক কথা বলে যাচ্ছে, কিন্তু সে যে বুঝতে পেরেছে যে আমি তাকে করে দিয়েছি, এবং এই চাকরিটাও তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে তার একটা চাকরি হয়েছে, তো তার জন্য সে আমার কাছে প্রচুর এবং তার বিয়েও হয়ে গেছিল পরবর্তীকালে। তো এগুলো একটা কানের কথা বললেন, খুব মানে মজা লাগলো আর এটা। আমি খুব মেয়েটি এখনো আমার কাছে মাঝে মাঝে আসে, ওই হাওড়া স্টেশনে কোনো একটা কি কাজ করে আমি জানি না, হাওড়া স্টেশনে ছিল, তবে এখন কোথায় আছে আমি জানি না, বাট এনিওয়ে মানে কান থেকে তাকে শুনিয়ে 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 একেবারে অচল হয়ে যাচ্ছিল তার জীবনটা, আমরা কিন্তু তাকে ফেরত দিচ্ছি, কিছুটা তার জীবন ফেরত দিচ্ছি। হ্যাঁ, আর একটা কানের গল্প আমার খুব মনে আছে, হ্যাঁ খুব মনে আছে।
একটি ছেলে এসছে, খুব দুর্দান্ত ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো। সে একটা আর্মিতে বেশ ভালোই একটা আর্মির টেস্ট ফেস্ট করে এসছে, আর্মির পরীক্ষা সব করে পাস টাস করে ফিটনেসে আটকে গেছে, তার কানের পর্দায় ফুটো। ও, কানের পর্দায় ফুটো, আর্মিতে ঢুকতে পারছে না। ছেলেটা খুব ভালো। আবার আমার কাছে এসছে, আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, কানে একটা অপারেশন করি, মাইক্রো সার্জারি। আমাদের মাইক্রোস্কোপ আছে, আমার তো আছে। তো যাই হোক মাইক্রো সার্জারি করে কানে পর্দা লাগাতে হবে। হ্যাঁ, যাই হোক একটা পর্দা টর্দা করে লাগিয়ে আমি ওকে ছেড়ে দিলাম। আমি বললাম দেখো এটা ভালো হয়ে গেলে তুমি কিছুদিন পরে আবার তুমি গোখেল রোডে গিয়ে টেস্ট করাবে, কলকাতার। সে আবার গেছে, আবার গিয়ে এ করেছে। হ্যাঁ, যাই হোক এরকম দু একবার করে আর্মির ডাক্তাররাও বুঝতে পারলো না যে তার ওখানে অপারেশন ছিল, সে এখন আর্মিতে চাকরি করছে। মানে অপারেশনটা এতই ভালো হয়েছিল যে বোঝা যায়নি যেটা লেগেছে মাইক্রো সার্জারি। হ্যাঁ, সেটাই বলছি। এবং সে আর্মি মানে যেখানে দেখে যারা এসছে তারাও বুঝতে পারলো না যে ওটা লেগেছে। এটা একটা সিক্রেট, আমরা সিক্রেটই রেখে দিতে চাইছিলাম, আপনি বললেন বলে বললাম। যাই হোক, আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটা জিনিস মনে হলো, এই যে কানে যে পরে রয়েছি, এই যে আপনার ইয়ারফোন, এখন মানে বাসে ট্রেনে রাস্তায় ঘাটে যেখানে আমি যাই দেখি না ছেলে মেয়েরা এই ইয়ারফোন গিয়ে গান শুনতে শুনতে হোক বা এফএম টেফএম শুনতে শুনতে, আমার মেয়েও এটা করে, শুনতে শুনতে যায়। এইটা মানে কতটা অ্যাডভাইসেবল বা কি, এর সম্পর্কে একটু শুনি না। ডাক্তারবাবুকে পেয়েছি যখন তো একটু ইচ্ছেই করে জানতে। এটা কানের ভেতরে এনিথিং ইনসাইড দ্য ইয়ার ইজ নট গুড ফর দ্য ইয়ার। আপনি যা কিছু ইয়ারে ঢোকাচ্ছেন ওটা ইয়ার পছন্দ করে না। আপনি তাও যদি বলেন আমি বাইরে থেকে একটা মানে ইয়ারফোন লাগিয়ে আমি শুনছি, সেটা তাহলেও আমরা অ্যাকসেপ্ট করব। সেটারও অন্য কারণ আছে, সেটারও ডেসিবেল অনেক খারাপ থাকলে কানের পর্দাটা নষ্ট হবে, কানের হিয়ারিংটা নষ্ট হবে, অনেক বড় বড় নষ্ট হয়ে গেছে। মানে আপনি এই ধরনের জিনিস বলছেন, এটা তাহলেও একটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, কিন্তু যেটা আপনি ঢুকিয়ে দিচ্ছেন যেটা কানের ভিতরে, এগুলো তো অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। কানের মধ্যে ঘা হয়ে যেতে পারে, কানের আওয়াজটা এত কাছে চলে যায়, অনেক সময় পর্দাটাই ফেটে যায়, পর্দাটা শ্রিঙ্ক করে যায়, নষ্ট হয়ে যায় অনেক। তো এগুলো দিস শুড নট বি ডান। ওইটা তো আমরা চাই না। যেমন আপনি কানটাকে যেরকম এখন এরকম যেমন আমরা খোলা রেখেছি, আপনি এরকম শুনুন না। কিন্তু আজকাল সেরকম শুনবে না, হয়তো ও পাশে আর একজন বসে আছে, সে এই গান শুনছে, ও শুনছে না, তাকে কি করে শুনছে, ওইভাবেই লাগাচ্ছে। অ্যাডভাইজেবল হচ্ছে জাস্ট টু হ্যাভ অ্যান ইয়ার ফোন, নট আ প্লাগ। তা ফোন দিয়ে তাও আপনি কিছুটা কম রেঞ্জে যদি শোনেন তাহলে খুব, বাট ইট ইজ নট অ্যাডভাইজেবল। কান তার নিজের মানে উপরে কোনো খবরদারি চালাতে চায়, দিতে চায় না, নষ্ট হয়ে যায়। এই যে কালী পুজো আসছে, কালী পুজোয় তো প্রচুর বাজি ফাটবে। এই যে আমরা কেন বলি যে বাজি এবারে ফাটবে, এবারে ফাটার কিন্তু অসুবিধা আছে, তার কারণ একদম হাইকোর্টের কড়া নির্দেশ যে একেবারেই এই নভেম্বর মাস পুরোটা কিন্তু বাজি পোড়ানো যাবে না। মানে ফাটবে কি ফাটবে না কি হবে পরের কথা, কিন্তু মানে পোড়ানোই যাবে না, এরকম বাজি হোক। যাই হোক, যদি এটা মানে লোকে খুবই তো ভালো, অবশ্যই ভালো। আমরা তো চাই যে এটা এগুলো না হোক, কারণ ধরুন কারো হার্টের অ্যাটাক আছে, এই শব্দে দূষণে তার হার্টটা আরো খারাপ, সে বসে যেতে পারে। হ্যাঁ, কারো কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে। তার ফিজিক্যাল, ধরুন অনেক বাচ্চা ভয় পেয়ে এমন একটা ফিজিক্যালি মানে এটা চলে যেতে পারে যেখানে সেটা ঠিক না। কোনো প্রেগনেন্ট ওম্যান, তার অ্যাবর্শন হয়ে যেতে পারে আওয়াজে। হ্যাঁ, এইগুলো আমরা চাই না। আমরা চাই না যে আপনি শান্তিতে থাকুন না। আজকে লাইট দেখুন, পোষ্যরা তো খুবই মানে আতঙ্কে থাকে, মানে যারা পোষ্য আছে, কুকুর বেড়াল এই সমস্ত বলুন, ওরা খুব আতঙ্কে থাকে, অন্যকে আঁচড়ে দিতে পারে, এইগুলো করে। একটা গাড়ি চালাচ্ছে, ড্রাইভার তার কাছে ধারাম করে গাড়িটা মেরে দিল আর একটা জায়গায়। অল দিস থিংস আর দেয়ার, এগুলো ঠিক না। কিন্তু আবার আপনি উল্টো দিকে যদি বলেন বাজি ব্যবসায়ীরা তাহলে কি করবে, আমাদের একটা অ্যাডভাইস, তুমি আলোর বাজি বানাও। আলোর যে বাজি থেকে আলো পাওয়া, যেমন ইলেকট্রিক তার, ফুলঝুরি, রং মশাল, এইগুলো বানাও। এগুলো থেকে তো আওয়াজ নেই, এই আওয়াজটাকে তুমি বাদ দাও, টোটালি বাদ দাও, একদম বাদ দাও। এই আলোর বাজিটা তুমি যদি ফোনাতে পারো, তাতেও অনেক সময় পলিউশন আছে,
অনেক ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে সেগুলোকে একটু কন্ট্রোল করে যতটা পারা যায়। এয়ার পলিউশন। হ্যাঁ, এয়ার পলিউশন আছে সেটাকে কমাতে হবে। যেন হাঁপানি পেশেন্ট আছে তারা আছে, এরা তো আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা পলিউশনটা বেড়ে যাচ্ছে, অনেক দূষণটা, যাই হোক তার সাথে একটা রেগুলেট করতে হবে। কিন্তু শব্দবাজি একেবারেই বন্ধ করা উচিত। আমরা কখনোই এটাকে মেনে নিতে পারছি না। অর্থাৎ শব্দবাজি কখনোই নয়। আর এবারে এই নভেম্বর মাস পর্যন্ত তো শব্দ আলো কোনো বাজি পোড়ানো যাবে না, কড়া নির্দেশ। এবং এই নির্দেশ আমাদের মানতেই হবে, কারণ প্রত্যেক বাড়ি কিন্তু দেখুন ডেসিবেল বেঁধে দেওয়া আছে, এই বেঁধে দেওয়া আছে, কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যালি ল এনফোর্সিং এজেন্সিগুলোর পক্ষে সম্ভব নয় যে প্রত্যেককে যতজন বাজি ফাটাচ্ছে এবং যে পরিমাণে বাজি তাদেরকে অ্যারেস্ট করা। সেই না, এবারে তো আপনি যেটা শুরু করেছিলেন করোনা দিয়ে, এবার করোনাতেই তো লোকজন অর্ধেক প্রাণে মৃতপ্রায়, অর্ধেক মানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত, অনেকে তার ব্যবসা সব লোকসান হয়ে গেছে, অনেকে অনেকভাবে লোকসান, বাড়িতে তার মৃত্যু হয়েছে, অনেকে অসুস্থ, মানে অনেক বাজেভাবে অসুস্থ। এগুলোর জন্য অলরেডি আমাদের সোসাইটিতে এখন একটা বাজে টাইম চলছে। এখন আবার এই বাজি আর এগুলো এগুলো যেন না আসে, লোককে একটু বুঝতে হবে। এছাড়া আপনি এই যে মাস পাবলিকেশন আপনি যে করছেন, এটাই যতটা পারবেন করা উচিত। আপনি ওই যত ল এনফোর্স করবেন, এই করবেন, সেটাতে লোকের আরো কোথায় মেজাজটা বেড়ে যায়, আরো জেদটা বেড়ে যায়, না আমি করবো। আপনি চকলেট বোম নিষিদ্ধ করেছেন, দেখুন কোথা থেকে হাজার হাজার চকলেট বোম চলে আসছে। এটাকে যদি আপনি যতটা বলে বুঝিয়ে বলতে পারেন, আমার মনে হয় সেটাই ভালো। হ্যাঁ, মানে নিজেকে সচেতন নাগরিক হিসেবে যদি গর্ব করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে নিজেকেও আনতে হবে, নিজের পরিবারকে বোঝাতে হবে এবং বাকি সবাইকে বোঝাতে হবে। এটা বোধহয় আমাদের সকলের কাজ। এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনটা তো আমাদের তো অলরেডি আত্মরা করে দিয়েইছে। আমাদের ফিনান্সিয়াল এত ঘাটতি এসে গেছে, আমাদের কাজকর্ম এত ক্ষতি এসে গেছে, আমাদের রোজগার পাতিতে ক্ষতি এসে গেছে, ইভেন মানে কৃষির দিকে দেখুন, সেদিকেও চলে গেছে, নষ্ট হয়ে গেছে প্রচুর, মানে শিল্প টিল্প সবেতে চলে গেছে। আর এইসব ঝামেলা, এগুলো বুঝিয়ে লোককে বুঝতে হবে যে এখন ভাই একটা সময় এসছে, নিজেরা দাঁড়াও, আজকে একটু নিজেদেরকে দাঁড়াতে দাও, এখন আর এইসব গুলো করো না। এটা যত আপনি পারবেন বোঝাবেন ভালো। শক্ত আইন প্রণয়ন করা দরকার, অবশ্যই দরকার। লোক কিন্তু তাতে কিছুটা বোঝে, কিন্তু আরো প্রচার চালাতে হবে, আমাদেরকে আরো প্রচার চালাতে হবে। যদি ওই কিছু রেজিস্টার্ড সোসাইটি থাকে যারা এসে মানে তারা বাড়ি বাড়ি যদি একটু প্রচার করতে পারে, দ্যাট ইজ বেটার। অনেক সোসাইটি আছে তো যারা এইসব কাজ করে। এই সোসাইটি বলতে মনে পড়লো, আমাদের সমাজে মানে কাঠি একটা প্রচলিত এবং বহু জনের কাছেই মানে কাঠি একটা খুব প্রীতিকর ব্যাপার। সব ব্যাপারেই আমরা একটু কাঠিতে অভ্যস্ত। যাই হোক, কিন্তু কানকাঠি যেটাকে বলে, অর্থাৎ কিনা ইয়ারবাডস দিয়ে কান পরিষ্কার করা, এটা কতটা অ্যাডভাইসেবল? আবার আমরা বলবো এনিথিং, মানে আপনি এনিথিং যা কিছু ঢোকাবার চেষ্টা করছেন কানের ভেতরে, কান কিন্তু সেটা পছন্দ করে না। পরিষ্কার ইয়ারবাড আপনার, আমরা তো দেখুন ময়লা পরিষ্কারের একটা এজ আছে। আমরা বলি প্রথমে চাইল্ডহুডে যে ময়লাটা পরিষ্কার হলো, সেটা আপনি একটা ওষুধ দিয়ে ময়লাটাকে পরিষ্কার করতে পারেন। কান কিন্তু আপনাকে মোটামুটি ডিস্টার্ব করে না সারা লাইফ টাইম। আবার আপনার সেকেন্ড চাইল্ডহুড, মানে যখন আপনি অনেক বয়স হয়ে গেছে, আবার তখন যেটা আমি বললাম ফিল্ড মার্শাল মানেকশ, যে কানটা তার কানে ময়লা জমে গেছিল, ওটা আবার বয়সকালে জমবে। এই দুটো সময় পিরিয়ডের মধ্যে লোকেরা অহেতুক নিজেরা নিজেদের কানের মধ্যে তেল ঢালছে, নিজেরা গিয়ে মানে বালির ওখানে চান করে বালি ঢুকিয়ে দিচ্ছে, আমাদের কাছে ফিরে আসছে, আমরা ওয়াশ করছি। হ্যাঁ স্যার কি হয়েছে, স্যার আমি গেছিলাম দীঘাতে, ওখানে বালি ঢুকে গেছে কানে। একটু যদি সাবধান থাকে, কান কিন্তু কোনো প্রয়োজন নেই আপনার, মানে কানের এমন কোনো সিমটম হয় না যে কানটাকে আপনার মানে কিছু ময়লা হবার কথা নয়, যদি না আপনি সেখানে কিছু ঢোকান। এই যে অনেকে কাগজ, আমরা কত সিরিঞ্জিং করে কাগজ বার করেছি কান থেকে। পেশেন্ট এসছে, আমরা সিরিঞ্জিং করলে একটা রোল, বড় বড় বয়স্ক লোকেরাও করেছে, ভুল করে হয়ে গেছে স্যার। কাজে ডোন্ট ডিস্টার্ব দ্য ইয়ার, ইট উইল নট ডিস্টার্ব ইউ। আপনি যদি কানকে একদম রেখে দেন নিজের মতো করে, কোনোদিন কান তার কোনো ইয়ারবাড ঢোকাবার প্রয়োজন নেই, কখনোই ঢোকাবার প্রয়োজন। কিন্তু যদি আপনি তাকে ডিস্টার্ব করেন, হি উইল বিট ইউ ব্যাক, বাইট ইউ ব্যাক, জাস্ট লাইক দ্যাট। কাজেই ইয়ারবাড ইজ নট অ্যাডভাইজেবল।
অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব দ্য ইয়ার অ্যাট দ্য সেম টাইম। এই হচ্ছে আমার কথা। তেল একদম এই কথাটা আমাদের সকলের কানে অন্তত এই উপদেশটা অন্তত ঢুকুক, ময়লা না ঢুকুক, অন্তত এই উপদেশটা ঢুকুক তাহলে। কারণ এই জিনিসটা আমাদের ধারণা ছিল যে প্রতি মুহূর্তে আমরা যেমন ধুলোবালির মধ্যে দিয়ে, এত পলিউশনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন আর 10টা জায়গায় আমাদের হাতে পায়ে মাথায় যেমন ময়লা বসছে, কানেও ময়লা বসে। সেইটাই আমাদের একটা ধারণা ছিল যে এটা যে বোধহয় পরিষ্কার করা দরকার। একটা হয় না, খুব একটা কান এমনই একটা মানে একটু ব্যাকা টেরা টিউবটা আছে যেটা কেউ একটা ঢুকতে দেয় না, যেটুকু আপনার আঙুল যায় সেটুকু আপনি বার করে দেবেন, তার জন্য কোনো বার্ডস লাগাবার দরকার নেই। বরঞ্চ বার্ডসে আমরা অনেক কিছু দেখেছি যে বার্ডস ফুটো করে দিয়েছে, বার্ডস খুঁচিয়ে কানের পর্দা ফেটে গেছে। আমরা ডোন্ট লাইক, কানকে ছেড়ে দিন, লেট ইট বি লাইক দ্যাট, ডোন্ট ডিস্টার্ব, ভালো থাকবে। ওই বললাম একবার চাইল্ডহুডে আপনার কানটা পরিষ্কার করতে হবে, একবার সেকেন্ড চাইল্ডহুডে একদম বয়সকালে পরিষ্কার করতে হবে, এই দুবার, জীবনে দুবার পরিষ্কার করলেই যথেষ্ট, এই যথেষ্ট, ব্যাস। একদম আমি বলে দিলাম, আপনাকে লিখে রাখুন, এর বাইরে ডোন্ট ডিস্টার্ব দ্য ইয়ার, ইট উইল নট। এবং সেই পরিষ্কার করার কাজটাও নিজের হাতে না নিয়ে বোধহয় আপনাদের কাছে গেলেই ভালো, নাকি? একটু আসতে আমরা ভালো করে পরিষ্কার করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আশা করব অন্তত আমাদের কান পরিষ্কার থাকুক এবং এই ধরনের ভালো ভালো কথাগুলো আরো কানের মধ্যে দিয়ে আমাদের মর্মে অবধি প্রবেশ করুক, এটাই আশা করব। এবং আজকের রোববারটা মোটামুটি আপনি এই যে আমাদের উৎসবের মুডের যে রোববার, আপনি মোটামুটি আপনার গল্প শুনে খুব জমে গেল। অনেক রকম, যেমন দুঃখের কাহিনী শুনলাম, কিন্তু মজার ঘটনাও শুনলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক উল্লেখযোগ্য ব্যাপার যেগুলো আমরা জানতে পারি না কখনোই। আমি জানি না আপনি যে সব ঘটনা আমি শুনলাম আপনার মুখে, এসব ঘটনা কোনোদিন বাড়িতে গিয়েও গল্প করা হয়ে উঠেছে কিনা, সে সময় আপনি পেয়েছেন কিনা জানি না। শেয়ার উইথ এনিবডি, আমরা আমাদের মধ্যে আমাদের নিজেদের বুকের লাইব্রেরিতেই রেখে দিয়েছি বা বুকের খাতাতেই বাঁধা আছে। আজকে আপনি বললেন তাই এসে ওপেন করলাম, না হলে এগুলো সচরাচর আমরা শেয়ার করি না। হ্যাঁ, কয়েকটা ইনসিডেন্টস, কয়েকজন ডাক্তারবাবু যারা আমরা তখন ছিলাম, দেখা হলে একবার কথা হয়, এই ব্যাস, সেটা ডাক্তারদের মধ্যে ভেরি ক্লোজ, নট টু পাবলিসাইজ। যাক, আজকে অন্তত আমাদের এক্সপিরিয়েন্সের দর্শকদের জন্য আপনি এগুলো বললেন, আমরা জানতে পারলাম। এবং ভবিষ্যতে আমি আরো আশা রাখবো যে আপনি আবারও আসবেন, আপনার আরো অনেক অভিজ্ঞতার ঝুলি যে রয়েছে সেই ঝুলি উজাড় করে আমাদের দর্শকদের জন্য দেবেন এবং আপনার মূল্যবান মতামত দেবেন এই অনুষ্ঠানটাকে আরো কি করে ভালো করা যায়। এবং আপনি মনে করেন যাদের আপনার ডাক্তার বন্ধুরা বা অন্য জগতের যারা বন্ধুরা আছেন, যাদের প্রচুর অভিজ্ঞতার ঝুলি, সেই তাদের কে রেফার করবেন যে কাদেরকে এখানে আনলে একটু পরামর্শ দেবেন, এখানে ভালো হয়, আরো আমাদের দর্শকরা আরো ভালো গল্প শুনতে পারেন। এবং আমি আমার দর্শকদের অনুরোধ করছি যে আপনারাও আপনাদের অভিজ্ঞতার কথা বা যাদের অভিজ্ঞতার কথা খুব ভালো আছে বলে আপনাদের জানা আছে, আপনারা আমাদের জানান, আমরা তাদের সঙ্গে আমাদের ফোন নাম্বার জানান, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, যাতে আরো আমাদের দর্শকরা আরো নতুন নতুন গল্পে সমৃদ্ধ হতে পারেন, আরো অনেক ঘটনা জানতে পারেন। জীবনে অন্যের অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করি, আমরা ঠেকে শেখার আগে আমরা অনেক দেখে শিখতে পারি, সেই জিনিসগুলো যাতে জানতে পারি। আপনারা সকলে এই উৎসবের মৌসুমে ভালো থাকুন, সুস্থ থাকুন। কয়েকটা কথা যেগুলো উঠে এলো সেটা হলো যে একদম এবছর অন্তত বাজি পোড়ানো নয়, এবং সেটা লোককে আমাদের আরো জনে জনে পৌঁছে দেওয়া। এবং যে জিনিসগুলো আমরা ডক্টর বাগচির কাছ থেকে জানতে পারলাম, যে একটা খুব তো গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে কানে আমাদের হাতই দেওয়া উচিত নয়, মানে অন্যের কানে নয়, নিজের কানেও হাত দেওয়া উচিত নয়, সেটা একটা ব্যাপার। এবং তার পাশাপাশি কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি তার কিছু প্রাথমিক উপদেশও আমরা শুনলাম। ডক্টর বাগচি আবার আসবেন, এবং আজকে আপনি এসছেন বলে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা আবহে সবাই সাবধানে থাকুন। নমস্কার। এই সুস্থতার আহ্বান জানিয়ে আপনাকেও মানে প্রণাম জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।